আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আজকের ক্লাসে থাকবে অনেক অনেক গিফট। সো আমাদের কাছে থাকবে অনেকগুলো চাবির রিং। যারা এই ক্লাসটা শেয়ার করবা নাবিল জিকের এত প্রিমিয়াম চাবির রিং পাবা। শুধু তাই না, আমাদের কাছে কিন্তু চাবির রিং এর কোনো অভাব নাই। এবং মেইনলি আমাদের নাবিল জিকের যে সিগনেচার যে কলম আছে, আমরা কিন্তু আজকে ক্লাসে যারা সর্বোচ্চ এই কাজগুলো করে দিবে, সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ মেনশন একটা রিয়েক্ট দিয়ে বন্ধুকে মেনশন দিবে, এইটা আছে। এবং আমাদের কাছে কিন্তু নাবিল জিকের যে প্রিমিয়াম টি শার্ট, তোমরা যেটা অনেকেই চাও এটা পেতে, এটা গিফট পাবা ইনশাল্লাহ। আমাদের টি শার্ট একটা আমি নিজেও পরে আছি। এটা কিন্তু একটা না, আমাদের কাছে কিন্তু এরকম টি শার্ট আছে অনেক। এগুলো তোমাদের গিফট দেওয়ার জন্য কিন্তু আমরা আনছি। এবং মেনলি তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ গিফট আছে। সারপ্রাইজ গিফটটা ওপেন করে দেই। সেটা হচ্ছে আমাদের নাবিল জিকের যে মগ আছে, সেটা হচ্ছে আমরা গিফট করব। এখন অলরেডি কিন্তু ও গিফট পাইছে। ওর নাম হচ্ছে রাইয়ান, কিশোরগঞ্জের তারাইলে। ও পাইছে, আরেকজন পাইছে। সো তোমরা যারা আজকে ক্লাসে থাকবা, গিফটের কথা বাদ দিলাম, তোমাদের জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে আমার ক্লাস। কি বড় গিফট আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আজকের একটা ক্লাসে আমাদের মডেল টেস্ট নাম্বার 2 আজকে হবে। সেখানে আমরা কিন্তু আজকেও প্রায় 90টার মতো প্রশ্ন সলভ করব। এই 90টা প্রশ্ন আমরা 3টা মডেল টেস্টে সলভ করব। প্রত্যেকটাতে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সব থাকবে। সামনে যে কোনো চাকরি পরীক্ষা অথবা যাদের টার্গেট হচ্ছে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, বিউপি, জগন্নাথ, সাস্ট, হাজী দানেশ থেকে শুরু করে যত বিশ্ববিদ্যালয়, এই একটা ক্লাস করে তোমাদের কমন থাকবে। এবং তোমরা জানো যে আজকে আজকে যে পরীক্ষাটি হয়েছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমার অবাণিজ্য সি ইউনিটের অবাণিজ্য বিভাগে, আমাদের গত ক্লাসের ফ্রি ক্লাস থেকে কিন্তু 4টা কমন ছিল। এমসিকিউ ইনসাইড বই থেকে অসংখ্য কমন ছিল, আমার কোর্স থেকে তো প্রায় হুবহু সবগুলোই কমন। আর এই বই থেকে গত ক্লাস থেকে 4টা কমন। তার মানে ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়। সো দেখো গত ক্লাস কোন প্রশ্নগুলো কমন পড়েছে আজকে। এই যে মডেল টেস্ট 1-এর 24 নম্বর প্রশ্ন, মডেল টেস্ট 2-এর 5 নম্বর প্রশ্ন, এবং হচ্ছে 16 নম্বর প্রশ্ন, আর 24 নম্বর প্রশ্ন। এই 4টা প্রশ্ন আজকে কিন্তু গতকালের ফ্রি ক্লাস থেকে কমন ছিল। সুতরাং তোমরা আজকে ক্লাসটা সম্পূর্ণ করবা, শেষ অবধি করবা, যাতে করে আমরা সর্বোচ্চ প্রশ্ন সলভ করে ব্যাখ্যা করে 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 যাতে ডিরেক্ট কমন পেয়ে যায় সামনে, যেটাই তোমার টার্গেট হোক। সুতরাং তোমরা ক্লাসটি সবাই সর্বপ্রথম একটা রিয়েক্ট দাও। সবাই একটা রিয়েক্ট দাও। আমি 1-2 মিনিট সময় নিব, তো আমরা আলোচনা শুরু করে দিব। আমাদের হাতে সময় কম, অনেক বেশি পড়তে হবে। 1-1.5 ঘন্টা যাই ক্লাস করবো, যাতে আমরা খুব বেশি শিখতে পারি। সো যাতে প্রথমেই তোমরা একটু শেয়ারটা এনশিওর করে দাও। যারা যখনই ক্লাসটা দেখবা একটা রিয়েক্ট দাও। সবার আগে হচ্ছে একটা রিয়েক্ট করে দাও। রিয়েক্টের পরে তোমরা হচ্ছে নিজের টাইমলাইনে একটা সবাই শেয়ার করো। শেয়ার করে ডান লিখে জানিয়ে দাও। এবং তোমাদের যত বন্ধু আছে মেনশন করো। সর্বোচ্চ করলে কিন্তু তোমরা ওই গিফট গুলো পাবা। অলরেডি 2জন বিজয়ী হয়েছে গত ক্লাস থেকে। আমি বলেছি আজকের ক্লাসও তোমরা এরকম 2জন না 3জন বিজয়ী হবা ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের যে টি শার্টটা আছে, খুবই প্রিমিয়াম একটা টি শার্ট, যেটা আমি নিজেও পরে থাকি, এই টি শার্ট আমি গিফট করবো ইনশাল্লাহ যারা সর্বোচ্চ করবা এরকম 3জনকে। সো বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে শেয়ার করো। এগুলো করে স্ক্রিনশট নিয়ে নাবিলজিকে পেজে দাও। সো আমি আমার পেড গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেই। আর তোমরা সবাই জানো যে আমরা ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছি, যাতে করে তোমরা এগুলো থেকে শানিত হতে পারো। সামনে চাকরি বা অ্যাডমিশনে সবচেয়ে বেশি তারাই জিকেতে ভালো করে, যারা হচ্ছে বেশি বেশি প্রশ্ন সলভ করে, বেশি বেশি জিকের প্রশ্নগুলো তারা সলভ করতে পারে, বুঝতে পারে। সো প্রশ্ন সলভ হচ্ছে জিকেতে ভালো করার মূল হাতিয়ার। তাই কিন্তু আমি এই প্রশ্ন সলভ ক্লাসগুলো এনেছি। সো 90টা প্রশ্ন সলভ করবো, যাতে করে সর্বোচ্চ কমন পাই আমরা ইনশাল্লাহ, নাকি? সো বলো তোমাদের ক্লাসগুলো কেমন লাগে। সবাই একটু জানিয়ে দাও তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগে। আর তোমরা শেয়ার মেনশনটা সবাই করতে থাকো। আর যদি মনে করো ভাইয়া আপনি আরো কয়েকটা ক্লাস ফ্রিতে নেন, তোমরা একটা কাজ করো, একটা কাজ করবা তোমরা, সেটা হচ্ছে সবাই @ লিখবা আগে কমেন্টে। HIGHLIGHT, এই @ ছোট হাতের এইচ মিলায় লিখে প্রত্যেকে কমেন্টটা করে দাও। আমি একটু দেখবো, যাতে করে আমি নেক্সট আরো 2টা ক্লাস তোমাদেরকে ফ্রি দিব ইনশাল্লাহ। সবাই একটা রিয়েক্ট দাও সবার আগে। তো চলো কথা না বলে শুরু করে দিই। অনেক কথা হয়েছে, অনেক বক বক হয়েছে, অনেক ফালতু কথা হয়েছে, এগুলো বলতে আমারও ভালো লাগে না। কিন্তু তোমরা যদি আমাকে হেল্প করো তবেই তো বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে ক্লাসগুলো যায়। তাই কিন্তু এত ফালতু বকবক গুলো আমার করা লাগে। সো আমরা আজকে বকবক কম করব, বেশি বেশি শিখবো ইনশাল্লাহ। আর তোমরা জানো যে নাবিল জিকে সবসময় চেষ্টা করে যাতে শিক্ষার্থীরা ভালো করতে পারে, শিক্ষার্থীরা যাতে কমন পায়, চান্স পায়, তাই না? তো তোমরা একটু সবাই 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 শেয়ার মেশনটা করে দাও, ডান করে দাও। আমি আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে এখনই আমাদের ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? সবাই শেয়ারটা করে দাও। সো সবার আগে আমরা চলো আমাদের ক্লাসে ব্যাক করি ইনশাল্লাহ। তোমরা একটু সবাই শেষ অবধি থাকবা। একদম শেষ অবধি কানেক্টেড থাকলে তোমরা ভালো করতে পারবা, না হলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবা। সো আজকে আমাদের মডেল টেস্ট নাম্বার 4, 3 পর্যন্ত আমাদের সলভ শেষ। যারা আগের ক্লাস করো নাই, কোথায় ক্লাস পাবা? সবার প্রশ্ন হচ্ছে ভাইয়া আগের 2টা ক্লাস করি নাই। আগে কিন্তু 2টা ক্লাস হয়েছে। আগের 2টা ক্লাস আমরা কোথায় পাবো? এই যে
আমার যে ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল, এই ইউটিউব চ্যানেলে গেলে তোমরা কিন্তু আগের 2টা ক্লাস সহ এরকম 446টা তোমরা জিকের পুরো ভিডিও পাবা। সো সাধারণ জ্ঞানে আমার যত ক্লাস ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে রেকর্ডেড থাকে, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে এখানে নোটিফিকেশন অন করে দিও, সকল ক্লাস দেখবা। এই যে আগের ক্লাসগুলো কিন্তু এখানে আছে, আগের যত সাম্প্রতিক ক্লাস, টেকনিক যত সাম্প্রতিক তোমরা এখানে পাবা, ঠিক আছে? এটাতে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আগের ক্লাসগুলো দেখতে পাবা। তো এখন আমরা চলো শুরু করে দেই। তো তোমরা এই 4 নাম্বার মডেল টেস্টের প্রথম 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন উত্তর করে দাও। আমরা দ্রুত যাব, হ্যাঁ, তোমরা দেরি করো না। আমি যে সাজেশনটা দিব, যেখান থেকে আসবো, আসতে পারে, কোন বিশ্ববিদ্যালয়ে কোনটা আসবে, শুধু খাতায় লিখবা, বিশ্বাস রাখো, ঠিক আছে? কথা আছে না, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। সো বিশ্বাসটা রাখো। আর এই 4টা প্রশ্নের উত্তর তোমরা হচ্ছে ঝটাপট 1 2 3 4, তারপর আমি সুন্দর করে তোমাদেরকে একটা ব্যাখ্যা করে দিব, যাতে করে তোমাদের এখান থেকে একটু মোটামুটি কমন পড়ে। সো একটু ঝটাপট সবার থাকতে হবে, লাস্ট অবধি থাকতে হবে ইনশাআল্লাহ। লাস্ট অবধি তোমাদেরকে লেগে থাকতে হবে, তাই না? শেষ অবধি লেগে থাকার নামই তো সংগ্রাম, তাই না? সো তোমরা একটু সবাই সবাই এখনো তোমরা কিন্তু শেয়ার করো নাই, রিয়েক্টটা পর্যন্ত দাও নাই, সবাই একটা রিয়েক্ট আগে কনফার্ম করে ফেলো। তো একটু ঝটাপট সবাই, আর তোমরা কিন্তু রিয়েক্টটা কনফার্ম করো নাই, রিয়েক্টটা দিয়ে ফেলো, শেয়ারটা করে ফেলো। আর 4টা প্রশ্নের উত্তর তোমরা ঝটাপট দিয়ে ফেলো। ওকে, সবাই একটু করে দাও। সো এখানে প্রথম প্রশ্ন হলো, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতির প্রকল্পের নাম কি? প্রথমেই তোমাদের এমন একটা সাম্প্রতিক তথ্য দিব যেটা তোমাদের কোনো বইয়ে নাই, সেটা হচ্ছে ইয়েলো লাইন। ইয়েলো লাইন মানে হচ্ছে হলুদ লাইন। খাতায় লিখে ফেলো, এগুলো তোমাদের জন্য খুব কাজে লাগবে। ইয়েলো লাইন। আমরা জানি যখন থেকে 1948 সাল থেকে যখন ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল তাদের দখলদারিত্বের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মদতপুষ্ট দেশের মধ্য দিয়ে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, তখন থেকে কিন্তু ফিলিস্তিনের জীবনে নাকবা শুরু হয়ে যায়। ফিলিস্তিন তাদের ইন্তিফাদা শুরু করে। তখন এই ফিলিস্তিনের অনেক ভূমি তারা দখল করে। বর্তমানে ফিলিস্তিনের 2টা জায়গা রয়েছে, যেমন গাজা উপত্যকা, যেটা ভূমধ্যসাগরের তীরবর্তী একটা জায়গা, অপরদিকে যেটা আছে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এই 2টা জায়গা আমরা ভাবতাম যে ফ্রি আছে, কিন্তু সম্প্রতি যেই মানে যুদ্ধ শুরু হয়েছে 2023 সালে, 2023 সালের 7 অক্টোবর, খাতা লিখবা, 2023 সালের 7 অক্টোবর, এই 7 অক্টোবর ইসরায়েলের উপর গাজা মানে হামাস যে আক্রমণটা করে, ওটার নাম হচ্ছে কি তোমরা জানো? তোমার একটা আক্রমণ করে, হ্যাঁ। তোমার এই যে আক্রমণটা করেছে, ওই আক্রমণ করার পর এর পরের দিনই কিন্তু আবার ইসরায়েল আক্রমণ করে গাজার উপরে। এইভাবে কিন্তু ধীরে ধীরে এখন অনেক জায়গা দখল করে নিয়েছে। তো গাজা উপত্যকায়, মাথায় রাখবা, এই গাজা উপত্যকায় ইসরায়েল যে ভূমি দখল করে নিয়েছে, ওই তাদের দখল করা ভূমি আর ফিলিস্তিনের যে ভূমি, এই 2টার মাঝখানে যে সীমারেখা, ওইটার নাম হচ্ছে নতুন একটা রেখা, বর্ডার, ইয়েলো লাইন বা হলুদ রেখা, হলুদ লাইন। গাজা উপত্যকায় ফিলিস্তিন ও ইসরায়েলের মাঝখানে যে বর্ডার, সেটা হচ্ছে ইয়েলো লাইন বা হলুদ লাইন। আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই, তারা এত দখল করছে, অবশ্যই প্রতিবাদ জানাই এই ভিডিওর মধ্য দিয়ে। সো ইয়েলো লাইনটা কোথায় আছে, এটা একদম 2-1 দিন আগের আপডেট, সেটা হচ্ছে গাজা উপত্যকায় ফিলিস্তিন ও ইসরায়েলের মাঝখানে যে সীমারেখা। সো এখন দেখো তারা কি করছে, যেটা তারা ইসরায়েলের একটা বিতর্কিত বসতি কল্প তারা তৈরি করছে। কোথায়? এই তোমার পশ্চিম তীরে। সো এটা নাম কি? সাম্প্রতিক প্রথম প্রশ্নটা কিন্তু আমাদের সাম্প্রতিক, তোমরা একটু উত্তর করে দাও। পরবর্তী প্রশ্ন, দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়। এরকম বিখ্যাত ব্যক্তিদের উক্তি যারা পড়বে, গ্রন্থ প্লাস উক্তি, তোমরা প্রশ্ন কমন পাবাই। গ্রন্থ প্লাস উক্তি থেকে তোমরা প্রশ্ন কমন পাবা। গ্রন্থ প্লাস উক্তি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ। সো মাথায় রাখবে, এটা হচ্ছে ই ওয়ান হচ্ছে তাদের বিতর্কিত বসতি প্রকল্প। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়। এটা কার? বার্ট্রান্ড রাসেলের জীবন না, নিউটন জীবন না, আব্রাহাম লিঙ্কন জীবন না, জওহরলাল নেহেরু। এই যে তোমরা শুনতে পাও যে ইন্দিরা গান্ধী কিন্তু জওহরলাল নেহেরুরই মেয়ে ছিল। আবার এরকম অনেক উক্তি থেকে প্রশ্ন আসে, যেমন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব, নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি, হ্যাঁ। তারপর হচ্ছে যে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি, এটাও কিন্তু তোমার নেপোলিয়নের উক্তি। তারপর তোমার গণতন্ত্র নিয়ে কিন্তু আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি রয়েছে, গণতন্ত্র নিয়ে। কারো জানা আছে? ডেমোক্রেসি নিয়ে
ডেমোক্রেসি নিয়ে আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি আছে, ঠিক আছে? আবার এইগুলো পরীক্ষায় আসে। সো উক্তি আছে এরকম 30-40টা, আমি আমার পেট বেচে শুধু 10টার মতো দাগাই দিছি যে এগুলো থেকে বারবার কমন পড়বে। সো এগুলো একটু তোমরা যারা পেট বেচো তোমরা জানো। এইবার সম্প্রতি আমরা জানি ভারত তাদের বিভিন্ন বাঁধ দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারছে। শুষ্ক মৌসুমে পানি না দিয়ে আমাদেরকে মারে, আর অন্য সময় বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে, তাই না? তো এরকম এই যে ডম্বুর জলাবারটি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু তোমার এই ত্রিপুরা রাজ্য থেকে অনেক পানি এসে কিন্তু আমাদের তোমরা জানো যে ফেনীটা খুব ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল মাস কয়েক আগে, তাই না? তো এই ডমুর যে জলাধারটি সেটা কিন্তু ত্রিপুরা রাজ্য। আর ত্রিপুরা এই কুমিল্লার বর্তমান নাম কিন্তু ত্রিপুরা। কুমিল্লা, এই যে কুমিল্লা জেলাটি রয়েছে, এই কুমিল্লা যেটি হচ্ছে যেখানে তোমার সমতটের অংশ ছিল, প্রাচীন সমতট জনপদের অংশ ছিল কিন্তু এই কুমিল্লা। এই সমতট জনপদের একটি বিখ্যাত হচ্ছে শালবন বিহার। শালবন বিহার কিন্তু সমতট জনপদের একটি বিখ্যাত জায়গা। আর এই শালবন বিহার এইটা ছাড়াও তোমার মাথায় রাখবা এটা কোন রাজবংশের একটা নিদর্শন, দেব রাজবংশের তৃতীয় যে রাজা ছিল আনন্দদেব। আমি যদি বলতে যাই অনেক তথ্য দেওয়া যায়, এগুলো আসলে এখন দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব দিচ্ছি। আনন্দদেব তৃতীয় রাজা দেব রাজবংশের এই আনন্দদেব কিন্তু এই শালবন বিহারে তার একটি নিদর্শন রয়েছে। এটি কিন্তু সমতটের অংশ ছিল, সমতট মানে কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা, তাই না? মাথায় রাখবা যেটি বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত ডম্বুর। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? ঠিক আছে, হাউস অব দ্য নেশন। এগুলো পরীক্ষা আসে। দুইটা জিনিস মুখস্থ রাখবা, পরীক্ষা যে কোনো জায়গায় হুটহাট চলে আসতে পারে। দুইটা জিনিস, এক হচ্ছে সংসদের ইংরেজি নাম কি, হাউস অব দ্য নেশন। আর বাংলাদেশের যেই সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এইটার ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। এটাও খাতায় লিখবা, কি খাতায় লিখবা দ্য পিপলস, এটা পরীক্ষা আসে, দ্য PEOPLE রিপাবলিক অব বাংলাদেশকে আমি সংক্ষেপে বিডি লিখলাম, কিছু মনে করো না। সো এই বাংলাদেশের যে সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটার ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। সো এই দুইটা বিষয় একটু ইংরেজির ক্ষেত্রে মাথায় রাখবা। তোমাদের উত্তরগুলো আমি একটু দেখবো কারটা ঠিক হয়েছে। সো 5, 6, 7, 8, 5, 6, 7, 8 তোমরা এই 4টা প্রশ্নের একটু উত্তর করে দাও। এই 5, 6, 7, 8 ছোটবেলায় পড়তাম না 5, 6, 7, 8, ওই দেখা যায় খেলার মাঠ। সো তোমরা এই 4টা প্রশ্নের উত্তর করে দাও, আমরা কিন্তু সুন্দর করে তোমাদের পড়বো এবং যা যা বলবো একটু ভালো করে। আর আমি বারবার বলছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো আরো ক্লাস নিব। তোমরা একটা রিয়েক্ট করে দাও, সবার টাইমলাইনে একটা করে শেয়ার করো, আমি দেখবো কারা রান লিখেছো। তোমাদের একটা কমেন্ট দেখবো যে কারা কারা আমার শেয়ারটা করে রান লিখেছো যে ভাইয়ের ক্লাস ভালো লাগে এবং আরো কমন পেতে চাও তোমরা সামনে। সো তোমরা এই কাজটা করে দাও। আর বন্ধুদেরকে মেনশন দাও, তুমি অন্যের উপকার করো, তোমাকেও দেখবে মেনশন দিবে। মেনশন দিতে কেউ কার্পণ্য বোধ করবে না, ঠিক আছে? সো ব্রহ্মপুত্র নদ, মাথায় রাখবা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদী কিন্তু পদ্মা, কোনো সন্দেহ নাই। কত কিলোমিটার? পদ্মা হচ্ছে 351 কিলোমিটার। বাংলাদেশ সবচেয়ে দীর্ঘতম, দৈর্ঘ্যে লম্বায় বড়। আর বাংলাদেশের সবচেয়ে যদি বলে বৃহত্তম, গভীরতম, যদি বলে প্রশস্ততম, যদি বলে নবীনতম, দেখো কতগুলো তথ্য দিলাম সব। যদি এই 4টা বলে, এই 4টাই হবে মেঘনা, এই 4টাই হবে মেঘনা। আর যদি বলে খরস্রোতা তখন কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাও, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটা? কার জানা আছে খরস্রোতা নদী কোনটা? দীর্ঘতম পদ্মা, বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম, নবীনতম বললে মেঘনা। খরস্রোতা কোনটা হবে? তো বাংলাদেশের এইগুলো আমরা জানলাম, কিন্তু ব্রহ্মপুত্র নদের কথা বলতে গিয়ে আমি কেন এই দীর্ঘতমের কথা বললাম? আরেকটা প্রশ্নও কিন্তু হয়, বাংলাদেশের কোন নদীটা সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করছে? তখন কিন্তু আর পদ্মা হবে না, কারণ বাংলাদেশের এই ব্রহ্মপুত্র নদ বা নদী আমি যাই বলি, এইটা সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করছে সেই তোমার চীন হয়ে, মানে তিব্বত হয়ে, চীন হয়ে, ভারত হয়ে পরে বাংলাদেশে আসছে। সো এই ব্রহ্মপুত্র নদটা যখন চীনের তিব্বতের দিকে, তিব্বতে এটার নাম কিন্তু ছিল ইয়ারলাং সাংপো। কিয়ারলাং বলো, ইয়ারলাং সাংপো। এই ব্রহ্মপুত্র নদের তিব্বতের নাম হচ্ছে ইয়ারলাং সাংপো। যখন তিব্বত হয়ে আবার ভারতে আসছে এটার নাম হয়েছে দিহি। কি হয়ে গেছে? দিহি। ভারতের অংশ দিহি। আর বাংলাদেশে আসছে এটার নাম হয়েছে ব্রহ্মপুত্র নদ, তাই না? কৈলাস সিংহের মানস সরোবর থেকে উৎপত্তি। কৈলাস সিংহের কোন সরোবর? মানস সরোবর, মানস। এই কৈলাস সিংহ এমন একটা পাহাড়, এটা পবিত্র একটা পাহাড় মনে করা হয়, যেখানে এখনো কেউ চড়তে পারেনি, অথচ এটা কিন্তু এভারেস্টের চেয়েও কম উচ্চতায়, খুবই পবিত্র মনে করা হয় বিভিন্ন ধর্মের। তো মাথায় রাখবা
কৈলাস সিংহের মানস সরোবর থেকে, যেটা হচ্ছে তিব্বতের এদিকে উৎপত্তি হয়ে এটা কিন্তু বাংলাদেশে আসছে, তাই অনেক জায়গা ঘুরে আসছে। তাই যদি প্রশ্ন আসে বাংলাদেশের দীর্ঘতম নদী, অবশ্যই হবে পদ্মা। যদি বলে বাংলাদেশের যেই নদীটি সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে, তখন কিন্তু আবার হয়ে যাবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হবে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের পেইড ব্যাচে মাত্র কয়েক মিনিটে আমি পুরো নদ নদীতে একটা ম্যাপে, যেটা পড়তে 1-1.5 ঘন্টা লাগে, একটা ম্যাপে আইকাটিকা কোনটা কোন জায়গা দিয়ে ঢুকছে, কোনটার উৎপত্তি কোথায়, কোথায় মিলিত হয়েছে, মিলিত হয়ে নতুন ধারা কি, কোনটার উপনদী কোনটা, শাখা নদী কোনটা, কোন নদীর কি, সব বুঝাই দিয়েছিলাম। ম্যাপ আইকা কালারফুল, খুব সুন্দর করে, তাই না? তো তোমরা আশা করি যার কাছে পড়েছো, যেভাবে পড়েছো এভাবেই সুন্দর করে পড়েছো, তো এইভাবে মনে থাকবে। তাহলে তোমরা মাথায় রাখবে, এটা হবে কৈলাস সিংহের মানস সরোবর। পরবর্তীতে বিশ্বের প্রথম কোন দেশ জলবায়ু ভিসা চালু করেছে? তো এটা কিন্তু একটা সাম্প্রতিক তথ্য, দেখছো, এটা কিন্তু একটা জলবায়ু ভিসা চালু করেছে কোন দেশ। তো এই টাইপের জিনিসগুলো কিন্তু পরীক্ষার সামনে আসে। জলবায়ু সংক্রান্ত অনেক প্রশ্ন তোমরা কমন পাবা, জলবায়ু সংক্রান্ত অনেক প্রশ্ন তোমরা কমন পাবা, ঠিক আছে? জলবায়ু ভিসা চালু করেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। 1945 সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকোতে। সান ফ্রান্সিসকোতে। এই জাতিসংঘ 45-এর 24 অক্টোবর, 24 কত, এই 24 অক্টোবর গঠিত হয়। কত, এই ব্যাখ্যাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। 24 অক্টোবর কয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে জাতিসংঘ? 51টি দেশ নিয়ে প্রথম গঠিত হয়েছিল, 51টি দেশ নিয়ে। তাহলে এই 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়। সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কিন্তু। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা ঢাবিতে আসে, অন্যান্য জায়গায় আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ধীরেন্দ্রনাথ দত্ত, তার ভূমিকা হচ্ছে বাংলা ভাষাকে সর্বপ্রথম পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি উত্থাপন করেছে, বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে, তার অবদান এখানে নাই, ঠিক আছে? আবুল হাসিম এখানে নাই। নবাব আলী চৌধুরী, তিনি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় লর্ড হার্ডিঞ্জের মতো, নবাব সলিমুল্লাহদের মতো খুবই ভূমিকা পালন করেছিল। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা তোমার আলোচনার হল রয়েছে, এটা সিনেট ভবন বলা হয়। নওয়াব আলী সিনেট ভবন, চৌধুরী সিনেট ভবন, বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয় এটাকে। তো এই টাইপের জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তার মানে আমরা একটু দেখবো কোন টাইপের প্রশ্ন বেশি বেশি আসে। 8 নাম্বার প্রশ্নের পরে আমরা 9 চলে যাব। তোমরা ঝটাপট সবাই কমেন্ট করবা, 9, 10, 11, 12, 9, 10, 11, 12, তোমরা ঝটাপট কমেন্ট করো, 9, 10, 11, 12 ঝটাপট কমেন্ট করো, ঠিক আছে? 4টা প্রশ্ন তোমরা আবার সুন্দর করে কমেন্ট করে দাও, 9, 10, 11, 12, এই 4টা প্রশ্নের কমেন্ট তোমরা করে দাও, কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে বই পড়াচ্ছি এমসিকিউ ইনসাইট থেকে, এটার ফাইনাল এই মডেল টেস্ট গুলো থেকে। যাদের কাছে বইটা থাকবে তাদের কিন্তু বই থেকে এখন দেখে দেখে পড়তে সুবিধা হবে ইনশাল্লাহ। সো দেখছো এই 3টা ইয়া থেকে কমন পড়ে গেছে জগন্নাথে। সো তোমরা যদি 40 সেট মডেল টেস্ট সলভ করে বইটা থেকে সামনে যে কোনো জায়গায় ইনশাল্লাহ হুবহু দেখবা কমন থাকবে। সো তোমরা একটু উত্তর করো যে 25 সালের ই গভর্নমেন্ট সূচকের শীর্ষ দেশ কোনটা? ই গভর্নমেন্ট। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? তোমার মাথায় রাখবা, ব্রিক্স কর্তৃক যে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে ওইটা আইএমএফ কে টেক্কা দিতে তারা বানাইছে। আইএমএফ আছে না, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে ওয়ার্ল্ড ব্যাংকের যে আইএমএফ, ওইটাকে প্রতিযোগিতা করতে গিয়ে এই ব্রিক্স কিন্তু তারা একটা ব্যাংক বানাইছে। সো এটা তোমরা জানো। আর সম্প্রতি প্রকাশিত জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত? আর ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ? ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ? খুবই ইম্পর্টেন্ট 4টা প্রশ্ন, তোমরা একটু ঝটাপট, সবাই একটু ঝটাপট কমেন্ট করে দাও। আর যারা জিকে কোর্সে ভর্তি হতে অনেক মেসেজ করতেছো, তোমরা জাস্ট নাবিল জিকে পেজে মেসেজ দাও। কিভাবে সহজে অ্যাড হইতে পারবো আমি আজকে বলবো। আগামীকাল 28 ডিসেম্বর রাত 9টায় আমাদের মহা ম্যারাথনের প্রথম ক্লাস হবে পেইড গ্রুপে, মাত্র 399 টাকা। আগের যত ক্লাস, আগের যত এক্সাম সব পাবা, কিন্তু ওই একটা বড় গ্রুপে তোমাদের অ্যাড করে দিব। সাজেশন থেকে শুরু করে যতগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা পড়াচ্ছি, রাজশাহী, চট্টগ্রামের, বিউপির, কুমিল্লার সব সিক্রেট সাজেশন অলরেডি দিয়ে দিচ্ছি গ্রুপে। তো ওইগুলো দেখেও তুমি যদি ওই টপিক গুলো শুধু পড়ো তাও কমন পাবা ইনশাল্লাহ। সে একটা গ্রুপে সব পাচ্ছ, শুধু নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলতে হবে। সো দেখো, ই গভর্নমেন্ট সূচক, এখানে একটা সুন্দর বিষয় তোমাদেরকে আমি বলে দেই, 2টা বিষয়। যেমন যদি বলে আইনের শাসন, অথবা যদি বলে ই গভর্নমেন্ট সূচক, যেটাই বলে সেটা কিন্তু উত্তর একটাই হবে, ঠিক আছে? যদি বলে ই গভর্নমেন্ট, আবার যদি বলে আইনের শাসন, কি মজার একটা জিনিস, 2টা একসাথে মনে রাখো। ই গভর্নমেন্ট মানে কি? মানে ইলেকট্রনিক গভর্নমেন্ট। আইনের শাসন মানে কি? শাসন, গভর্নমেন্ট অত শাসন বা এরকম বোঝায়। যেটাই বলুক উত্তর হয়ে যাবে সুন্দর করে ডেনমার্ক। এই ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন, বারবার বলি কোপেনহেগেন। কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী, কোপেনহেগেন, ঠিক আছে? স্ক্যান্ডিনেভিয়ান একটি দেশ হচ্ছে ডেনমার্ক। তো ই গভর্নমেন্ট বা আইনের শাসন যেটাই বলি, বর্তমানে শীর্ষে 25 সালে আছে কিন্তু ডেনমার্ক। এর পাশাপাশি তোমরা সুখী সূচক, শান্তি সূচক, সামরিক সূচক, মানব উন্নয়ন সূচক, এইগুলো পড়বা, দেখবে এখান থেকে কমন পড়বে। এরপরে ব্রিক্স যেটা বানাইছে এনডিবি, নিউ
ডেভেলপমেন্ট ব্যাংক। মাথায় রাখবা, এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে এনডিবি দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যাংক। আইএমএফ কে টেক্কা দিতে গিয়ে এটা বানানো হয়েছে। আর বাংলাদেশ কিন্তু ব্রিক্স এর সদস্য না, কিন্তু বাংলাদেশ এই এনডিবির সদস্য। তাহলে বাংলাদেশ ব্রিক্স এর একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে। ঠিক আছে, বাংলাদেশ কিন্তু ব্রিক্স এর সদস্য না, কিন্তু এই এনডিবির সদস্য হচ্ছে বাংলাদেশ। পরবর্তীতে সম্প্রতি প্রকাশিত জরিপ অনুযায়ী, মানে বাংলাদেশের জরিপ অনুযায়ী, এই সুন্দরবনে বাঘ আছে 125টা। সুন্দরবনে বাঘ আছে 125টা, কিন্তু আন্তর্জাতিক জরিপে সুন্দরবনে কিন্তু 125টা বাঘ নাই। তারা বলতেছে সুন্দরবনে 146টা বাঘ আছে, তারা আরো বেশি বলতেছে। তার মানে তুমি যদি কোন সময় অপশনে 125 না দেখতে পাও, অপশন যদি 146 দেখতে পাও, তখন 146 দাগাবা, কিন্তু মেইনলি 125টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর সুন্দরবন কয়টা জেলার মধ্যে বিস্তৃত তোমরা জানো? সুন্দরবন কয়টা জেলার মধ্যে বিস্তৃত? সুন্দরবন কয়টা জেলার মধ্যে বিস্তৃত? সুন্দরবন কয়টা জেলার মধ্যে বিস্তৃত? সব জায়গায় শেয়ার ডান, সব জায়গায় ওকে, স্টোরিতে সব জায়গায়। সুন্দরবন কয়টা জেলার মধ্যে বিস্তৃত? ঠিক আছে, তোমরা একটু ভাইয়ারা সবাই 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 ঝটাপট দ্রুত দ্রুত, সুন্দরবন কয়টা জেলার মধ্যে বিস্তৃত এটা আমাদের জানতে হবে। মনে রাখার একটা শর্টকাট টেকনিকও কিন্তু আছে। যেমন সুন্দরবনের একটা বাঘ আছে, ধরো সুন্দরবনের একটা বাঘ আছে, হ্যাঁ, এই বাঘটা কি হয়েছে জানো? এই বাঘ কি করছে, সে সাঁতার দিতে পারে খুব সুন্দর সাঁতারে, এবং খুব ভালো সাঁতার দেয়, খুব খুব দক্ষ বাঘ, যাকে আমরা বলতে পারি পটু। কি পটু? তাহলে এই সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, এই বাঘতে হচ্ছে বাগেরহাট। মাথায় রাখবা, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? বাগেরহাটকে। সুন্দরবন কোন জেলায় সবচেয়ে বেশি বিস্তৃত? বাগেরহাট। আর সাঁতারতে মনে রাখবা সাতক্ষীরা, সুন্দরবন সাতক্ষীরাও আছে, সাতক্ষীরা। এই খুবের মধ্যে খুতে হচ্ছে খুলনা। সুন্দরবন সবচেয়ে কম যে জায়গায় আছে সেটা হচ্ছে খুলনা। বতে হচ্ছে বরগুনা, বরগুনা। আর এই পটুতে অবশ্যই বুঝতেই পারতেছো তোমরা, সবাই বলো পটুয়াখালী। সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। এই 5টা জেলায় সুন্দরবন আছে, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। কিন্তু অপশনে যদি তোমরা 5 দেখতে না পাও, তখন অবশ্যই 3 দেখতে পাবা, কারণ দুইটা সংস্থার মধ্যে এটা নিয়ে মতবিরোধ আছে। সো অপশনে যদি 5 দেখতে না পাও, 3 দেখলেও 3 উত্তর করবা, 5 না থাকলে। যদি বলে সুন্দরবন কোন 3টি জেলায় আছে, তখন শুধু হবে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা। আর যদি বলে 5টি, সেক্ষেত্রে বরগুনা আর পটুয়াখালীটা অ্যাড হয়ে যাবে। সো 5টা 3টা দুইটাই সত্য, তোমাদের প্রশ্ন বুঝে উত্তর করতে হবে, কনফিউজ হওয়া যাবে না। ঠিক আছে, এইবার ফকল্যান্ড যে দ্বীপ, মাথায় রাখবা 1982 সাল। কত সাল? 1982 সালে ইংল্যান্ডের তখনকার প্রধানমন্ত্রী কে ছিলেন? মার্গারেট থেচার। কে? মার্গারেট। এই মার্গারেট থেচার কি করছে? এই মার্গারেট থেচার একটা যুদ্ধ করছে, যুদ্ধের নাম হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ। কোন যুদ্ধ? ফকল্যান্ড যুদ্ধ। এই ফকল্যান্ড যুদ্ধে এত তার পারদর্শিতা ছিল, এত তার দক্ষতা ছিল, এবং জয়লাভ করার কারণে এই মার্গারেট থেচারকে কিন্তু আয়রন লেডি উপাধি দেওয়া হয়েছিল। তাহলে আয়রন লেডি কে? ব্রিটেনের আয়রন লেডি কে? এই মার্গারেট থেচার। তো ফকল্যান্ড যে দ্বীপটা আছে, এটা কিন্তু মূলত আর্জেন্টিনার পাশে আটলান্টিক মহাসাগরে। আমরা যদি ম্যাপের মধ্যে একটু খেয়াল করি, ধরো এটা হচ্ছে আমাদের কাছে একটা ম্যাপ আছে। এই ম্যাপের তোমরা আটলান্টিক মহাসাগর কোথায় তোমরা খুব ভালো করে জানো। পৃথিবীর এস আকৃতির একটা মহাসাগর কিন্তু আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এই আটলান্টিক মহাসাগরের তোমরা একটু দেখতে পাচ্ছ, এটা কি আর্জেন্টিনা না? এটা আর্জেন্টিনা না? এই যে আর্জেন্টিনা দেখতে পাচ্ছ, এই দেখো আর্জেন্টিনা, এই সাইডটা হচ্ছে আর্জেন্টিনা। এই আর্জেন্টিনার এই সাইড গুলোতে কিন্তু তোমার কি, এই সাইডে কিন্তু আছে ফকল্যান্ড দ্বীপ। এই ফকল্যান্ড দ্বীপ, তো আর্জেন্টিনা কি করছে? ফকল্যান্ড দ্বীপ দখল করতে গেছে। পরে এই জায়গা থেকে এই দেখতে পাচ্ছ, এই যে তোমার হচ্ছে যুক্তরাজ্য, তাদের সাথে এই আর্জেন্টিনার সাথে একটা যুদ্ধ হয় এখানের ফকল্যান্ড দ্বীপগুলো নিয়ে। এই যে ফকল্যান্ড দ্বীপ আইল্যান্ড লেখা আছে না, এই ফকল্যান্ড আইল্যান্ড লেখা আছে না, এখানে যুদ্ধ হয় কার কার সাথে? আর্জেন্টিনার সাথে, যুক্তরাজ্যের। পরে জিতে কিন্তু যুক্তরাজ্য, ফকল্যান্ড দ্বীপ বর্তমান দখল করে আছে কিন্তু যুক্তরাজ্য, মানে ব্রিটেন বা ব্রিটিশরা। সো এটাই মাথায় রাখতে হবে। তো এখানে কি বলছে যে ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ, তো বুঝতেই পারছো ইংল্যান্ডের উপনিবেশ। সুন্দর করে গল্প আকারে তোমাদেরকে বলে দিলাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমরা একটু উত্তর করো, 14, 15, 16, 13, 14, 15, 16, 13, 14, 15, 16, এই 4টা প্রশ্ন তোমরা একটু উত্তর করে দাও। 13, 14, 15, 16 ব্যাখ্যা দিতে হয়, ব্যাখ্যা না দিলে তো তোমরা বুঝবা না। শুধু শুধু এসে এমসিকিউ মুখস্থ করানোর কোনো মানেই হয় না। সো এই যে 13, 14, 15, 16 কি? 13, 14, 15, 16 তোমরা একটু উত্তর করে দাও। ঠিক আছে, সবাই একটু উত্তরটা করে দাও। 13, 14, 15, 16 উত্তর কি হবে? আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। 13, 14, 15, 16 একটু উত্তর করে দাও, কে কে পারো? 13, 14, 15, 16, 13, 14, 15, 16 তোমরা একটু
সবাই ঝটাপট উত্তর করে দাও, ঠিক আছে? তেরো, 14, 15, 16। দেখো বিলোনিয়া সীমান্ত এটা কোথায়? বিলোনিয়া সীমান্ত কোথায়? মাথায় রাখবা, ফেনীতে। ফেনীতে। আবার একটা প্রশ্ন আসে, ফেনীর একটা গুরুত্বপূর্ণ চর, একটাই চর, এটা থেকে প্রশ্ন আসে, মুহুরীর চর। মুহুরীর চর। আবার ফেনী থেকে কি আসতে পারে? এমন একটা জেলা যেটা একটা নদীর নামে হয়েছে, বাংলাদেশের একমাত্র জেলা নদীর নামে হয়েছে, ফেনী নদীর নামে, নদীর নামে জেলা, নদীর নামে জেলা, নদীর নামে জেলা হয়েছে একটা বাংলাদেশে, সেটা কিন্তু এই ফেনী। মুহুরীর চর ফেনীতে, বিলোনিয়া সীমান্ত ফেনীতে। ফেনী থেকে আল্লাহর দুনিয়ায় যদি কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, এই 3টা প্রশ্ন থেকেই বারবার ঘুরে ফিরে আসবে। যেদিন কমন পড়বো ওই দিন আমার কথাটা মনে পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা যাতে কমন পাই, মাথায় রাখবা। স্বাধীন বঙ্গরাজ্য আমলের কয়টি তাম্রশাসন পাওয়া গেছে? স্বাধীন বঙ্গরাজ্যে কয়টি তাম্রশাসন পাওয়া গেছে? এই তাম্রশাসন আমি তোমাদেরকে বলি, তামার পাতে বিভিন্ন রাজারা তাদের রাজ আদেশ দিত, ফরমান জারি করত, নোটিশ জারি করত, ওইগুলাকেই বলে তাম্রশাসন, তামার পাতে শাসনাদেশ। আবার আর্মেনিয়া আজারবাইজানের মধ্যকার বিরোধ নিরসনে কে মধ্যস্থতা করে? এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি। আর্মেনিয়া আজারবাইজানের মাঝখানে বিরোধপূর্ণ জায়গাটার নাম হচ্ছে নাগার্নো কারাবাখ। নাগার্নো কারাবাখ সম্প্রতি ট্রাম্প কিন্তু সেটা বিরোধী, নাগার্নো কারাবাখ মাথায় রাখবা, কোন কোন দেশের মাঝখানে বিরোধপূর্ণ জায়গা, নাগার্নো কারাবাখ। এটা হচ্ছে আর্মেনিয়া আজারবাইজান। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এটা কিন্তু কি করে, মিটমাট করে। এগুলো আরো ব্যাখ্যা আছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? দেখতে পাচ্ছ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংগঠন, একটা খুবই ইম্পর্টেন্ট একটা সংগঠন, খুবই 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 ইম্পর্টেন্ট একটা সংগঠন হচ্ছে এটা। খুবই এরকম করে ব্যাখ্যা করে আজকে আমরা অনেক প্রশ্ন সলভ করবো, তোমরা একদম শেষ অবধি থাকবা ইনশাল্লাহ। সো মাথায় রাখবা, শেষ অবধি থাকবা। সো এই দেখো, রাষ্ট্রভাষা করার দাবিতে তমদ্দুন মজলিস, যেটা 1947 সালে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন, যেটা কে তৈরি করছে? এটার প্রতিষ্ঠাতা কে? অধ্যাপক আবুল কাশেম। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগে? পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন কিন্তু এই আবুল কাশেম। এই তমদ্দুন মজলিস বানাইছে, সেটা একটা কনফিউশন আছে, 1 সেপ্টেম্বর নাকি হচ্ছে 2 সেপ্টেম্বর, অপশনে যেটা থাকে সেটা উত্তর করবা, দুইটা নিয়ে একটু কনফিউশন আছে। 2 সেপ্টেম্বরের পক্ষে বেশি রায় আর কি, বা রেফারেন্স পাওয়া যায় বিভিন্ন। সো এইভাবে তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? সো এইবার আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে 17, 18, 19, 20 নাকি 17, 18, 19, 20 এই 4টা প্রশ্ন তোমরা একটু উত্তর করে দাও। 17, 18, 19, 20 4টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 4টা প্রশ্ন তোমরা একটু উত্তর করে দাও। 4টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ঝটাপট সবাই উত্তরটা করে দাও। এই 4টা প্রশ্ন একটু উত্তর করে দাও। এই 4টা প্রশ্নের অ্যান্সার কি হবে? এই 4টা প্রশ্নের অ্যান্সার কি হবে? ট্রাই করো, অ্যাটলিস্ট কমেন্ট করে ট্রাই করো, যে তোমার যদি হয়ে যায়, যদি লাগা যায়, কমেন্ট করে ট্রাই করো। আর আমি তোমাদের বারবার বলি, একজনও তোমরা মিস করো না। যদি মনে করো তোমার লাইফের বেস্ট একটা মানে ইনভেস্টমেন্ট করতে চাও, শুধু 399 টাকা, তুমি জাস্ট 28 ডিসেম্বর রাত 9টায় আমাদের প্রথম মহা ম্যারাথন ক্লাস হবে। 10টা ম্যারাথন ক্লাস নিব, 7 দিনে 10টা ক্লাস, 7 দিনে 10টা ক্লাস নিয়ে আগামী যত বিশ্ববিদ্যালয় জিকে আছে 10টা ক্লাসের সব ভাজা ভাজা করে ফেলবো। 10টা ক্লাসের উপর তোমরা এক্সাম পাবা, এই 10টা ক্লাসের দাগানো স্লাইড পাবা। শুধু তুমি আমাকে 7টা দিন সময় দাও, 7টা দিন সময় দাও, আমি তোমাকে যে কোনো জায়গায় জিকেতে বেস্ট করতে দিব। তুমি অন্য কাছে পড়ো, অন্য বই পড়ো, ভিডিও দেখো। এই 399 টাকা প্রাইসটা আমি এই জন্যই রাখছি, আমাকে অনেকে না বলছে, আমার টিমের অনেকে বলছে ভাই এটা কম হয়ে যায়। আমি বললাম যাতে আমার সকল শিক্ষার্থী অ্যাফোর্ড করতে পারে এবং তারা যাতে যুক্ত হয়ে সর্বোচ্চ কমন পায়, সবাই যাতে ভালো করে, এটা আমার টার্গেট। সো নাবিল জিকে পেজে নক দিয়ে হলো, বিস্তারিত আমি একটু পরে বলবো, আগে পড়াই নেই তোমাদেরকে। সো কেউ মিস করো না, আগামীকাল সন্ধ্যায় কিন্তু আমাদের ক্লাস 9টা থেকে শুরু হয়ে যাবে। তোমরা যদি আজকে রাতে বা কালকে দিনের মধ্যে টাকা পাঠায় দাও, মিস করো না একজনও, ঠিক আছে? সো এইবার নোবেল শান্তি পুরস্কার 2006 লাভ করে কে? নোবেল শান্তি পুরস্কার 2006 ডক্টর মোহাম্মদ ইউনুস একা পায় নাই, পাইছে কে? গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস। সবাই উত্তর দিয়ে দিবে, ক নাম্বার অপশন দেখে কেউ খ গ তে যাবে না, পাইছি ডক্টর মোহাম্মদ ইউনুস, দিয়ে দিবে। হবে না, হবে না। তোমরা কি দিচ্ছ? তোমরা কি 17 ক দিয়ে দিছে? কে দিছে? দেখো 17 ক দিচ্ছে আফিয়া, আফতাব, জয়শ্রী, সজীব, একদম সবাই 17 ক দিচ্ছে। এই তো ভুল। পরীক্ষার হলে তুমি বাকি অপশন না দেখে এই ভুলটাই করবা। 4 নম্বর অপশনে কি আছে? গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস, এই দুইটা একটা প্রতিষ্ঠান, এই একটা ব্যক্তি মিলাই কিন্তু 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কারটা পাইছিল, শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস না। আমি জানি এই ভুলটা করবা, এই সিলি মিস্টেক গুলো যারা করে তাদের বিশ্ববিদ্যালয়ে চান্সটা ছুটে যায়।
এই সিলি মিস্টেকটা করা যাবে না। এই যে তোমরা উত্তর দিতেছো ডক্টর মোহাম্মদ ইউনূস, পাইছো একটা, কি পড়লা তাহলে আমাকে বলো, এতদিন তোমরা কিটা পড়লা বলো? এমন করলে হবে? পোলাপান এমন করলে কি হবে? কষ্ট লাগে। এগুলা কি মিস করার মতো বিষয়? এগুলা কোনোভাবে মিস করার মতো বিষয় না। সো এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক দুইটাই হবে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোন সংস্থাটি বন্ধ করে দেয়? ইউএসএআইডি এই সংস্থাটি কিন্তু মানে এখন বন্ধ করে দিছে। সারা বিশ্বব্যাপী এতদিন এটা কার্যক্রম ছিল, বর্তমানে কিন্তু বন্ধ। মাথায় রাখবা এটা। কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর, ভাস্কর? চারটা অপশন। কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর, ভাস্কর? আবার সিগমুন্ড ফ্রয়েড যেই ক্ষেত্রে অবদানের জন্য জগৎ বিখ্যাত, অবশ্যই মনসমীক্ষণ মতবাদের জন্য, তার মনসমীক্ষণ মতবাদের জন্য এই সিগমুন্ড ফ্রয়েড কিন্তু বিখ্যাত। মনোবিজ্ঞান যারা পড়ছো এই নামটা বহুবার তোমরা শুনেছো। কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর, ভাস্কর? লিওনার্দো দা ভিঞ্চি কি কবি ছিল? না। চিত্রকর ছিল, ভাস্কর ছিল বলতে পারি। মাইকেল অ্যাঞ্জেলো, জিয়াত্তো, রবীন্দ্রনাথ ঠাকুর। এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি উত্তরটা কি, তারপরে তোমাদেরকে আমি বলবো, একটু চিন্তা করে দেখো। এই টাইপের প্রশ্ন আসলে পরীক্ষার হলে সবার মাথায় কি হয়ে যায়? সবার মাথায় হ্যাং হয়ে যায়। এই টাইপের প্রশ্ন আসলে পরীক্ষার হলে সবার মাথায় হ্যাং হয়ে যায়। অলরেডি দুইজন কিন্তু আমাদের গিফট জিতে ফেলছে, আমরা আগামীকাল পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আগামীকাল পাঠিয়ে দিব দুইজনের মধ্যে একজন পায়ে গেছে কোন জেলা থেকে? কিশোরগঞ্জ থেকে রাইয়ান আমাদের টি শার্ট জিতেছে, শেয়ার মেনশন করে সর্বোচ্চ। আরেকজনকে আমরা ডিটেলস দিয়েছি যে তুমি জিতেছো, তুমি তোমার নামগুলো দাও, এখনো তথ্যগুলো দেয় নাই, দিলে আমি বলতে পারতাম। সো রাইয়ান, তোমাকে কংগ্রেচুলেশনস। এখন যারা বেশি বেশি শেয়ার করবা, তোমরা সামনের ক্লাসে আরো 3 জন পাবা, ঠিক আছে? তোমরা একটু উত্তর করার চেষ্টা করবা, উত্তরগুলো একটু মিলাই নিবা, ঠিক আছে? তোমরা একটু উত্তরগুলো মিলাই নিবা। ওকে, সবাই একটু উত্তরগুলো মিলাই নিবা, নতুন করে করে তোমরা ট্রাই করবা। সো মাথায় রাখবা, এখানে তোমরা একটা বিষয় মাথায় রাখবা, এই দ্রুত দেখো, সবাই একটু দ্রুত দেখো। যারা যারা টাকা পাঠাইছে একটু অ্যাড করে দিছো সার্চ দিয়া। আচ্ছা, দ্রুত একটু অ্যাড করে দাও, ঠিক আছে? সবাই এখন কিন্তু টাকা পাঠাবে, রিকোয়েস্ট পাঠাবে, যাতে সবাই কালকে ক্লাস করতে একটু মাথায় রাখবে। এই টাইপের প্রশ্ন কিন্তু হয়, হরহামেশা সবসময় হয় না। এবার হচ্ছে 21, 22, 23, 24, 25, 5টা প্রশ্ন একসাথে তোমরা সলভ করো। 5টা প্রশ্ন, 21, 22, 23, 24, 25, 21, 22, 23, 24, 25। তোমরা দেখো যে কোনটার উত্তর কি হবে, একটু চেষ্টা করো, সবাই। 21, 22, 23, 24, 25 অনেক প্রশ্ন একসাথে আমরা সলভ করবো, যাতে করে আমাদের দ্রুত হয়। হ্যাঁ, ঠিক আছে? সবাই একটু চেষ্টা করো, কে কোনটা পারো, যতটা পারো ততটা উত্তর করো। সবাই একটু চেষ্টা করো, কে কোনটা পারো। সবাই একটু চেষ্টা করো। ওকে, সো তোমাদের কমেন্ট গুলো আমি দেখতেছি, সবাই চেষ্টা করতেছো। অনেকের ভুল হইতেছে, অনেকের ভুল হইতেছে। তো মাথায় রাখবা দুইটা বিষয়। এক, জিয়াউর রহমান, এই 1976 সালের কথা মনে রাখবা, আর 1977, দুইটা বিষয় এখন মুখস্থ করে ফেললে তোমার জন্য মঙ্গল ভাই। 76-এ দুইটা কাজ করছে, 21-এ পদক আর শিশু একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের অপোজিটে আছে। 77-এ করছে স্বাধীনতা পুরস্কার।
এই তারিখটা, এই যে 76-এ দুইটা 21শে পদক শিশু একাডেমি, তাহলে উত্তর হবে 76। ইরানের মুদ্রার নাম কি? রিয়াল, রিয়াল, রিয়াল। তোমরা বলো থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম কি? আর ভিয়েতনামের মুদ্রার নাম কি? পরীক্ষায় আসে থাইল্যান্ড আর ভিয়েতনাম, থাইল্যান্ড আর ভিয়েতনামের মুদ্রার নাম কি? আর 24 সালে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। খেলাধুলা থেকে যে কোনো জায়গায় কিন্তু প্রশ্ন থাকে, তো খেলাধুলাটা টপিকটা মিস করবে না। পর্তুগিজরা বাংলাদেশে ফিরিঙ্গি নামে পরিচিত। এই পর্তুগিজরাই কিন্তু সর্বপ্রথম উপমহাদেশে আসে, মানে সবচেয়ে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা আসে? পর্তুগালের নাগরিকরা, পর্তুগিজরা, তাই না? তারা বাংলাদেশে ফিরিঙ্গি নামে পরিচিত। এটা আবার আইসিটি থেকে একটা প্রশ্ন। স্টোরেজ ডিভাইসে ডেটাটা সংরক্ষণ না করেই ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় এসিনক্রোনাস। এসিনক্রোনাস, তোমরা এসিনক্রোনাস, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আবার বাস টপোলজি, ম্যাচ টপোলজি, আবার ওয়েন, ল্যান, ম্যান, ক্যান, এগুলো সব পড়ে আসছো। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে তোমাদের হয়ে থাকে, তাই আমরা একটা মিক্সড তোমাদের একটা জিনিস দিলাম। সব বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক, আইসিটি সব থাকবে একটা প্রশ্নে। সো মাথা রাখবা, তোমরা মিলিয়ে নাও উত্তরগুলো, একটু মিলিয়ে নাও কাদের কাদের উত্তরগুলো হয়েছে, একটু তোমরা কে কত মার্ক পাইতেছো এটা একটু জানাই দিও। 25-এর পরে আর আমাদের 5টা প্রশ্ন আছে এই মডেল টেস্টের। এই 5টা প্রশ্নের পরে আমরা আবার নতুন মডেল টেস্ট ধরবো ইনশাল্লাহ। এভাবে সলভ করতে থাকলে, এত প্রশ্ন সলভ করলে আমাদের কমন কেন পড়বে না ইনশাল্লাহ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। তো দেখো এখানে 5টা প্রশ্ন আরো আছে, 26, 27, 28, 29, 30। এই 5টা প্রশ্ন তোমরা উত্তর করে দাও। কোনো না কোনো প্রশ্ন দেখবা কোনো না কোনো জায়গায় শিওর চলে আসবে, শিওর চলে আসবে, ঠিক আছে? সো তোমরা মাথায় রাখবা, যেমন এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, যেমন বাংলাদেশের কোন জেলায় চা উৎপাদন হয় না? সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায়? চা বোর্ড কোথায়? হ্যাঁ, চা জাদুঘর কোথায় আছে? চা গবেষণা ইনস্টিটিউট কোথায় আছে? প্রশ্ন হয়। আবার মাচু পিচু, এটা ইংলিশ, এটা কিন্তু ভিউপিতে এরকম টাইপের প্রশ্ন হয়, মাচু পিচু কোথায় আছে? উকি কোন বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম? ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের নাম কি? বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন কবে আসে? খুব বেসিক, এটা খুব সময় এই টাইপের প্রশ্নগুলো বেসিক থেকে আসে। তোমরা একটু ট্রাই করো, সিইউতে ইনশাল্লাহ তোমরা কোপ দিবা, সিইউতে ইনশাল্লাহ তোমরা কোপ দিবা। আমার পেইড ব্যাচে সাজেশন দেওয়া হয়ে গেছে অলরেডি, তোমরা কোপ দিবাই, মাস্ট কোপ দিবাই, কোনো নিঃসন্দেহ ইনশাল্লাহ, সকল ক্লাসও আছে। সো মাথায় রাখবা, বাংলাদেশের এই জামালপুরে কোনো চা হয় না, সিলেটে চা হয়। বাংলাদেশের প্রথম যে চা বাগান, বাণিজ্যিক চা বাগান, বাণিজ্যিক প্রথম চা বাগান হচ্ছে মালনী ছড়া, কি মালনী ছড়া চা বাগান, সেটা কিন্তু সিলেটে। বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র, তেল উৎপাদন, সেটাও কিন্তু সিলেটে, হরিপুরে। 55 সালে আবিষ্কার গ্যাস, 57তে উত্তোলন হয়েছে প্রথম হরিপুরে। সিলেটে কিন্তু বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান। এমনিতে নর্মালি বাংলাদেশের একটা চা বাগান করা হয়েছে চট্টগ্রামের, তোমার কুন্ডদের বাগান বলতো এটাকে, চট্টগ্রামে আবাদ হয়েছে, কিন্তু বাণিজ্যিক ভাবে প্রথম এই সিলেটে। পঞ্চগড়, এটা তো অবশ্যই চা বাগান। মৌলভীবাজার, বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায়? চা উৎপাদন হয় মৌলভীবাজারে। তো জামালপুরে কিন্তু কোন ধরনের চা বাগান নাই। মাচু পিচু, এইটা হচ্ছে তোমার কোথায় আছে? পেরুতে আছে মাচু পিচু। মাচু পিচু ইনকা সভ্যতার, ইনকা সভ্যতার একটা নিদর্শন। এই সভ্যতা থেকে প্রশ্ন আসে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? চাকা আবিষ্কার করেছে কোন সভ্যতা? মানচিত্র পাওয়া গেছে কোন সভ্যতা? পরীক্ষা আসে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে বানাইছে? মানে এই টাইপের জিনিসগুলো কিন্তু সুন্দর করে ডিটেইলে পড়তে হবে। আবার হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি? আবার তোমার মেসোপটেমিয়া সভ্যতার বর্তমান নাম কি? ঠিক আছে, নানান বিষয় কিন্তু আছে। উকি কোন বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম? এটা হচ্ছে কামরুল হাসানের, এটা আমরা টেকনিক দিয়ে পড়াই দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা। এই এস এম সুলতান বলি, কামরুল হাসান বলি, টেকনিকে কিন্তু চিত্রশিল্প মনে রাখার টেকনিক আছে, তোমরা জানো। আর এই দুইটা প্রশ্ন তোমরা একটু উত্তর করো। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হর হামেশাই হবে। আমাদের মডেল টেস্ট 1 সলভ হয়ে গেল আলহামদুলিল্লাহ, সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি। এবং তোমরা যাতে কমন পাও রে ভাই, আমি এটা চাই, ঠিক আছে? যাতে কমন পাও, আমি যাতে এটা চাই, আমি এটা চাই ইনশাল্লাহ, তোমরা যাতে কমন পাও। ট্রাই করছো তোমরা? ওকে, মাথায় রাখবা, মাথায় রাখবা, এই যে ইসরায়েল কর্তৃক ইরানে হামলা করছে যেটা, সেটা হচ্ছে রাইজিং লায়ন। আর রঙিন এটা একটু মুখস্থ করে ফেলবা, যে কোনো জায়গায় হুট করে চলে আসবে এগুলা। মনে করো এইটা কয়েকদিন পর নাও আসতে পারে, এটা সাম্প্রতিক, কিন্তু এটা এমন একটা টপিক সারা জীবন তোমার সাথে লাগা থাকবে। রঙিন টেবিল চালু হয়েছে 1 ডিসেম্বর 1980 সালে, 1 ডিসেম্বর 1980 সালে, 1 ডিসেম্বর 1900। কে কত পাইছো? 30-এর মধ্যে কার কেমন হয়েছে এখন তো বুঝতে পারছো তোমার দৌড় কতটুকু। আবার এখানে সলভ করা আর পরীক্ষা হলে সলভ করা কিন্তু এক না। আমি নিজেও যখন পরীক্ষা হলে যাই, আমি নিজে এগুলো 5টা ভুল করে আশা করবো, কারণ পরীক্ষার হলে তখন থাকে গা ছমছমে একটা অবস্থা, তাই না? তো গা ছমছমে। আর যাই হোক,
আমি তোমাদের একটা কথাই বলতে চাই, শুধু তোমরা আমার সকল ক্লাস যারা রেকর্ড করতে চাও, যদি করো ভাইয়া, আপনার আগে যত বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে, যত সাম্প্রতিক এক্সাম সব আমরা চাই রেকর্ড করতে। একদম এই কোর্স থাকবে তোমাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সকল ক্লাস তোমরা পাবা জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমরা সকল ক্লাস পাবা। কোথায় পাবা? কোথায় পাবা? এই যে আমাদের এখানে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ক্লাস পাবা। এই যে আমাদের পেড গ্রুপে ফিচার্ড অপশনে যাবা, সবাই ফিচার্ড অপশনে। এই ফিচার্ড অপশনে গেলে তুমি এই সিমোরে ক্লিক করতে হবে, অনেকে খুঁজে পায় না কোথায় ক্লাস। দেখবা বাংলাদেশ জিকের যত আগের ক্লাস, আমার যত পেড গ্রুপের নেওয়া লেকচার, প্রত্যেকটা লেকচারের সাথে ওই লেকচারের স্লাইড, ওই লেকচারের এক্সাম, লেকচার 2 এর লিংক, ওই ক্লাসের স্লাইড, ওই ক্লাসের এক্সাম, লেকচার 3 স্লাইড এক্সাম, লেকচার 4 ক্লাস স্লাইড এক্সাম, এরকম করে যত বাংলাদেশ, যত আন্তর্জাতিক, যত সাম্প্রতিক সকল ক্লাস আছে দাগানো স্লাইড সহ। আবার লেকচার, তুমি ধরো শিক্ষা 13 নম্বর লেকচার, তুমি ক্লাসটা করবা, এটাতে ক্লিক করবা, এখন টেনে 1.25x দিয়ে ক্লাস করে ফেলতে পারবা। সো এই ক্লাস কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং এই ক্লাসের স্লাইড দরকার, তোমার স্লাইড দরকার এখানে আছে ভাইয়া, তোমার দাগানো স্লাইড দরকার, তুমি কি ভাইয়া দাগানো স্লাইডটা দরকার ভাইয়া, যেগুলো কমন পড়বে। আমার এখন সময় নাই, শুধু আপনার দাগানো স্লাইড গুলো পড়ে যাবো, যাতে করে আমি কমন পাই। জিকে অনেক পড়ে ফেলছি, অনেক কিছু করছি, শুধু আপনার কাছ থেকে যদি একটু সাহায্য পাই, কিছুটা যদি কমন পড়ে। এই যে দাগানো স্লাইড, কোনটা আসতে পারে ছোট্ট করে শুধু স্টার মার্ক করে দিই, যেগুলো আসবে বেশি বেশি। এই পৃষ্ঠা দেখবা, তুমি অবশ্যই স্টার মার্ক করে দেখবা। এই পৃষ্ঠা দেখবা, অবশ্যই স্টার মার্ক করে দেখবা। এটার মাঝখানে কোনটা বেশি আসবে অবশ্যই দেখবা, দেখবে এগুলো চলেও আসে পরীক্ষা লিখে, যেগুলো আসবে। এই পৃষ্ঠা দেখবা আমি কমাই দিই, কারণ এত এত জিকের সমুদ্র। আমার এই ক্লাসগুলো বা এই কোর্সে কারা কারা আছে, চাকরির জন্য সবাই আছে, তাদের দরকার বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক ক্লাস, এক্সাম, মডেল টেস্ট, যে কোনো বিশ্ববিদ্যালয়ের সামনে, জাতীয়, সেন্ট্রাল, চট্টগ্রাম, রাজশাহী, বিউপি, সবগুলোর জন্য। সব ক্লাস, এক্সাম, স্লাইড তুমি সব পাবা। এবং তুমি যদি মনে করো ভাইয়া এটার প্রাইস কত, সবাই 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, সবাই 1500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছে। এখন মাত্র এই কোর্সের প্রাইস হচ্ছে কত? 399 টাকা। আমি তোমাদের একটা কথাই বলি, এরপর আমরা নেক্সট মডেল টেস্টে যাবো। এই 399 টাকা পে করে তুমি আগের যত দেখলা এগুলো সব পাবা, প্লাস 28 ডিসেম্বর মানে আগামীকাল রাত ঠিক 9টা থেকে আমাদের সেই মহা ম্যারাথন ক্লাস শুরু হবে। আমরা 10টা ক্লাস নিব 7 দিনে, আগামী 7 দিন তুমি আমাকে সময় দাও। ক্লাসগুলো কিন্তু হবে আমাদের পেইড গ্রুপে, পেজে না। আগামীকাল থেকে কিন্তু সব ক্লাস পেইড গ্রুপে হবে, ফ্রি ক্লাস তোমরা কিন্তু পাচ্ছ না। সুতরাং তোমরা আগামী 7 দিনে আমাকে 10টা ক্লাস করব। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, চট্টগ্রামের B+D, সিইউ কুমিল্লার বি, বিইউপির যে 3টা ইউনিট, FSSS, FASS, জগন্নাথের বি, তারপর সামনে সাস্ট, হাজী দানেশ, গুচ্ছ থেকে শুরু করে জাতীয়, সেন্ট্রাল, যতগুলো বিশ্ববিদ্যালয়, এই 10টা ম্যারাথন ক্লাসে ওই টপিকগুলোই আমি পড়াবো, যেখান থেকে তোমার শিওর কমন থাকবে। এবং অলরেডি আমি মোট 6টা ভিডিও গ্রুপে আপলোড করেছি। 6টা ভিডিওতে 9টা ইউনিট, এগুলো 9টা ইউনিট হয়। এই 9টা ইউনিটের কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, ধরো আর ইউনিও বানাইছি, মাত্র 10 মিনিট একটা ভিডিও বানাইছি, সিইউ নিয়ে মাত্র 10 মিনিটের টপিকগুলো বলে দিচ্ছি। এই টপিকটা পড়ো, এই টপিকের এই জায়গাটা পড়ো কমন, এই টপিকটা পড়ো, এই জায়গাটা পড়ো কেমন, কেন কমন, কেন আসবে, এইভাবে পুরো সিক্রেট সাজেশন দিয়ে দিছি। তাহলে তুমি এখন 399 টাকা পে করে সব পেয়ে যাবা। একটা কাজই করতে হবে, যদি মনে করো তুমি কালকে যেহেতু ক্লাস দেরি করতে না চাও, তোমাকে আমি সার্চ দিয়ে বের করতে পারবো। তুমি যদি জাস্ট 01307515906 সবাই স্ক্রিনশট রাখো। আজকে রাতে হয়তো তোমার কাছে টাকা নাও থাকতে পারে, থাকলে ধার করে হলেও যেভাবে হোক তুমি ইনভেস্টটা করো, আগামীকাল থেকে মহাম্যারাথন ক্লাসে তুমি যুক্ত হও। আমি সিরিয়াসলি বলতেছি কথাগুলো, এই কথাগুলো সিরিয়াসলি বলতেছি। যে এই নাম্বারটাতে আমার পার্সোনাল বিকাশ, আমি আবার বলছি পার্সোনাল বিকাশ প্লাস নগদ দুইটাই আছে, বিকাশ প্লাস নগদ দুইটাই আছে। তুমি 399 বা 400 টাকা এটাতে পাঠাও। পাঠানোর পর আমার নাবিল জিকে পেজে তুমি নক দিবা, কি লিখে, হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, খাইছেন, ঘুমাইছেন, এগুলো না। তুমি যেই নাম্বার থেকে টাকা পাঠাবা, হতে পারে দোকান থেকে, ওই দোকানের 11 ডিজিটে যে নাম্বারটা, আমার ফোনে যে নাম্বার থেকে টাকা আসছে, বা তোমার নিজেদের ফোন থেকে 11 বা তোমার বন্ধুর ফোন থেকে যেই নাম্বার থেকে আমার এই নাম্বারে টাকা আসবে, ওই 11 ডিজিটের নাম্বারটা লিখে পেজে মেসেজ দিবা। তাহলে আমার কাছে নোটিফিকেশন আসলে আমি নাম্বারটা মেসেঞ্জার সার্চ করলে তোমার ইনবক্স চলে আসবে, সবার আগে তোমাকে ইনবক্সে অ্যাড করে দিব। এই তোমরা যারা টাকা পাঠাবে আজকে এখনই অ্যাড করে দাও, ঠিক আছে? কেউ দেরি করে না, আজকে অ্যাড করে দাও সবাইকে। সো আমাদের কিন্তু হাতে সময় নাই। তুমি এই ফাঁকে এই ক্লাসগুলো যখন চলবে, তুমি প্রতিদিন আমাদের ওই মূল লেকচারের 2-3টা করে লেকচার তুমি করতে থাকবা, স্লাইডগুলো দেখতে থাকবা, প্রত্যেক ক্লাসের এক্সাম দিবা, মডেল টেস্ট দিবা, সব কিন্তু আছে। সো এইটা থাকবে, এই অফারটা থাকবে মাত্র 28 ডিসেম্বর পর্যন্ত। এরপরে এটা তুমি কিনতে গেলে 500 টাকা লাগবে। সো আমি বলবো যারা এই ভিডিও দেখেও পরে আসবা রেকর্ডেড দেখে, দেরি করে হয়তো ফেলছো, আমাকে আগে দেখো নাই, আমাকে ভিডিও রেফারেন্স দিলে আমি 399 টাকা রাখবো। একজন ওই সুযোগটা মিস করো না। কালকে থেকে পেড গ্রুপে ক্লাস হবে, ফ্রি কিন্তু হবে না।
সো তোমরা যদি মিস করো পরে তোমরা আফসোস করবা, একটা সময় আফসোস করবা যে হ্যাঁ এটা আমার লাইফের একটা বেস্ট ডিসিশন হইতো ইনশাল্লাহ। কারণ যেখানেই পড়ছি এখন আমার দরকার কমন সর্বোচ্চ ভালো করা, এখন আমার দরকার সর্বোচ্চ কমন। সো এটা তোমাদের জন্য লাস্ট একটা সুযোগ আসছে, এর চেয়ে কম আর জীবনও পাবা না, এর চেয়ে কম আর জীবনও পাবা না। সো আমি বলবো কেউ একজন মিস করো না। সো এটা হচ্ছে আমাদের মডেল টেস্ট 5। চলো আমরা মডেল টেস্ট 5 শুরু করে দেই। প্রথম যে 4টা প্রশ্ন আছে এই 4টা প্রশ্ন তোমরা সলভ করো। প্রথম 4টা প্রশ্ন তোমরা উত্তর করে দাও কোনটা কি হবে। প্রথম 4টা প্রশ্ন উত্তর কি হবে সবাই উত্তর করো। যারা নক দিবা এখন নক দিয়ে ফেলো, টাকা পাঠায় নক দাও, শুধু হাই হ্যালো লিখে লাভ নাই, এত মেসেজ খুঁজে পাবো না। ভর্তি হতে চাইলে ক্লাসগুলো করতে চাইলে টাকা পাঠায় 11 ডিজিটের নাম্বার দিবা, 4 ডিজিট না 11টা পুরো নাম্বার দিবা, মাঝখানে কোনো হাইফেন দিবা না। আমি তোমাকে খুঁজে বের করে তোমাকে সবার আগে অ্যাড করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। ক্যারিবিয়ান অঞ্চলের দুটি দেশের নাম কি? সিয়াচেন হিমবাহ, হিমবাহ হবে এটা, হিমবাহ কোন দুটি দেশের মাঝখানে? বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি থেকে কবে চালু হয়? 30 আগস্ট 2024 ডব্লিউটিওর 166তম সদস্য পদ লাভ করে। আজকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম সর্বশেষ সদস্য থেকেও প্রশ্ন এসেছে, ঠিক আছে, অর্থনীতি থেকে প্রশ্ন আমরা দেখেছি। সো সুতরাং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো 1 2 3 4 তোমরা উত্তর করতে থাকো, সবাই একটু কমেন্ট করো আমি দেখি, বলো বলো। পিডিএফটা ভাইয়া, পিডিএফটা হচ্ছে আমার বই যাদের কাছে আছে পিডিএফ লাগবে না, এমসিকিউ ইনসাইড বই যাদের কাছে আছে, এই এমসিকিউ ইনসাইড বইয়ের মডেল শেষে আমরা সলভ করতেছি খুব সুন্দর করে। এই বইটা যাদের কাছে আছে না থাকলে অর্ডার করে নাও নাবিজিকে পেজে, এখান থেকে আমরা কিন্তু সলভ করতেছি ইনশাআল্লাহ। সো ক্যারিবিয়ান অঞ্চলের দুটি দেশ, ক্যারিবিয়ান অঞ্চলের দুটি দেশ মাথায় রাখবা, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু হবে, মাথায় রাখবা তোমরা। ওকে, সো এই টাইপের প্রশ্ন কিন্তু হবে, তোমরা ট্রাই করতেছো আমি দেখছি। জিকে সব নতুন লাগতেছে, জিকে নতুন লাগতেছে, কমন পড়ে না, জিকের কারণে রেজাল্ট খারাপ করছি, ভয় পাই, আমি ভালো পারি তাও চাই যাতে টপ করতে, মিস না করতে, 95% মার্কস পাইতে, তাও যে শ্রেণীতে আসো এটা তোমার জন্য। এত নিচে আমি কোর্সের প্রাইস নামাইতাম না, নামাইছি এই কারণে যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়, এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আর আমার কোর্সে ভর্তি হয় যদি তুমি যদি রাজশাহীতে, চট্টগ্রামে, তোমার হচ্ছে জগন্নাথে, এইগুলাতে মূল ইউনিটে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারো, ফার্স্ট হইতে পারলে ল্যাপটপ নিশ্চিত, মানে ল্যাপটপ তাও ভালো দামের ল্যাপটপ নিশ্চিত পাবা। সেকেন্ড থার্ড হইলে হয়তো ফোন গিফট করবো বা অন্যান্য গিফট সামগ্রী থাকবে, ডিসাইড করবো সেটা। সো তুমি যদি কনফিডেন্স থাকে যে আমি পারবো, আমি এমন হইতে পারি, তাহলে তুমি ভর্তি হয়ে যাও, এই প্রাইস দিয়ে তুমি এত বড় একটা জিনিস গিফট পেয়ে যাবা। সো মাথায় রাখবা হাইতি ও কিউবা হচ্ছে তোমার ক্যারিবিয়ান অঞ্চলের দুটি দেশের নাম। সিয়াচেন হিমবাহ এটি হচ্ছে ভারত পাকিস্তানের মাঝখানে একটি একটি বিরোধপূর্ণ স্থান, যেমন কালাপানি, লিম্পিয়াদুরা, লিপুলেক এর হচ্ছে ভারত নেপালের মাঝখানে তোমার বিরোধপূর্ণ স্থান। তারপর নাগার্নো কারাবাক এটা হচ্ছে আর্মেনিয়া আজারবাইজানের মাঝখানে বিরোধপূর্ণ স্থান। তারপর যদি বলি মংডু, এই স্থানটি কোন দেশের? দুইটি দেশের মাঝখানে, বাংলাদেশ মিয়ানমারের মাঝখানে। তারপর তোমাদের যদি বলি কি বলবো, এলিফ্যান্ট পাস এটি কোথায়? এটি আছে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে প্রবেশের পথে একটি রাস্তা। আবার যদি বলি তোমাদের কি বলি, অনেক কিছু এরকম থাকতে পারে, ঠিক আছে, যেটা ইসরায়েলের সাথে অন্যান্য দেশের এরকম বিরোধপূর্ণ জায়গা আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। গোলান মানভূমি, গোলান মানভূমি কোন দুটি দেশের মাঝখানে বিরোধপূর্ণ ছিল? জর্ডান আর হচ্ছে তোমার ইসরায়েলের মাঝখানে, তাই না? সো এই বিষয়গুলো একটু আমাদের জানতে হবে, কোন কোন বিরোধপূর্ণ এলাকা। মুক্তবাজার অর্থনীতিতে আমরা প্রবেশ করেছি 1991 সালে। আর মাথায় রাখবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 166তম সদস্য দেশ কিন্তু পূর্ব তিমুর, যেটা আসিয়ানেরও 11তম সদস্য দেশ, তার মানে আসিয়ানের 11তম, ডাব্লিউটিওর 166তম দেশ, যেটাই বলি সেটা হবে পূর্ব তিমুর। পূর্ব তিমুর, পূর্ব তিমুর, এই পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লেস্তে, পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লেস্তে। তাহলে এই টাইপের প্রশ্ন হতে পারে। পরবর্তীতে আমাদের যে প্রশ্ন থাকবে 5টা, সেই 5টা একটু তোমরা উত্তর করে দিবা, যে 5 6 7 8 9 একসাথে 5টা প্রশ্ন আমরা সলভ করবো ইনশাল্লাহ, একটা দুইটা না, একটা করে করতে করতে অনেক সময় লাগবে, আমরা দ্রুত সলভ করবো ইনশাল্লাহ। তো তোমরা একটু উত্তর করে দাও, এই 5টা প্রশ্নের উত্তর কি হবে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ? আমরা বলেছিলাম কৈলাস শৃঙ্গের মানস সরোবর, উত্তর শেষ। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ বোস একজন কি ছিলেন? তিনি ছিলেন একজন পদার্থবিদ। আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? এই আলেকজান্ডার কিন্তু তিনি 327 অব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, অথবা 327 না হলে 326 থাকতে পারে অপশনে। তিনি মারা গিয়েছিলেন 323 অব্দে। ভারত আক্রমণ 327 খ্রিস্টপূর্বে,
কিন্তু মারা গেছে 323 খ্রিস্টপূর্বে। কাহিনী কি? এ আলেকজান্ডার। ঠিক আছে, এ আলেকজান্ডারের টিচার ছিলেন কে? অ্যারিস্টটল। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কিন্তু অ্যারিস্টটল, আমরা জানি তাই না? আমরা একটু মুখে মুখে আরেকটু পড়ে ফেলি। SPAA দিয়ে মনে রাখতে পারবো। গ্রিক যারা যে 4 জন বিখ্যাত দার্শনিক ছিলেন, কে কার গুরু শিষ্য? সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো, প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল, এই অ্যারিস্টটলের শিষ্য বা ছাত্র ছিলেন কিন্তু আলেকজান্ডার। অথবা আলেকজান্ডারের টিচার ছিল বা গুরু ছিল হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের গুরু ছিল হচ্ছে প্লেটো, প্লেটোর গুরু ছিল কিন্তু সক্রেটিস। এই স্পা টেকনিক দিয়ে আমরা মনে রাখতে পারবো কে কার গুরু শিষ্য। তিনি মারা গেছেন বেবিলনে, ইরাকে, মূলত ইরাকে মারা গেছে আলেকজান্ডার। ইরাকে মারা গিয়েছে। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ। এই এলডিসি থেকে 1 মার্ক কমন, এলডিসি থেকে এবং এলডিসি প্লাস যে বাংলাদেশের যে ব্যাপারটা, বাংলাদেশ 26 সালে বেরিয়ে যাবে, এখান থেকে 1 মার্ক কমন পাবা তোমরা। বর্তমানে 44টা দেশ এলডিসি ভুক্ত আছে। বাংলাদেশ যখন বের হবে এর সাথে আরো 2টা দেশও বের হবে। কি কি কমেন্ট করো? এরপর কিন্তু আরো 3টা কমে যাবে। 26 সালের পরে কিন্তু এলডিসি ভুক্ত দেশ থাকবে 41টা। ঠিক আছে, 25-26 অর্থ বছরে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বলছে, প্রথম না, দ্বিতীয় সর্বোচ্চ। আমরা জানি প্রথমটা কি, সো দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। ঠিক আছে, শিক্ষা ও প্রযুক্তি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। তো তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও ইনশাল্লাহ। সো জিকে এখন মডেল টেস্ট সলভ করতে গিয়ে কিন্তু তুমি বুঝতে পারছো তোমার দুর্বলতা কোন জায়গায়। তুমি কিন্তু ধরতে পারছো তুমি কি পারো না, এবং তোমার কাছে হতাশ লাগতেছে। হতাশ হও না, না পারো বলেই তো সামনে পারার জন্য পড়বা। যতটুকু সময় আছে কাজে লাগাও। সম্ভব, এখনো সম্ভব, আমি বলবো এখনো সম্ভব। সুতরাং পারতেছো না বলে ভাই আমি তো আপনার সলভ করতে গিয়ে দেখতেছি হইতেছে না, এই টাইপের প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় হয়। এখন যদি তুমি না পারো তার মানে তোমার দুর্বলতা আছে। কোন টপিকে তুমি পারতেছো না? তুমি এই মহাবীর আলেকজান্ডারকে পারতেছো না, তার মানে এটা পারতো না। তোমার হচ্ছে এটা কোন টপিক থেকে? এটা এসেছে সভ্যতা থেকে। তাহলে সভ্যতা টপিকটা আরেকবার পড়ে ফেলবা, যেটা আমরা আমাদের ওই যে মারাথন ক্লাসে পড়াই দিব। আচ্ছা, তুমি এটা পারতেছো না এই প্রশ্নটা, তাহলে তোমার বাজেটের প্রবলেম। সর্বশেষ বাজেটটা আমরা আমাদের ওইখানে অলরেডি ভিডিও করা আছে কোর্সে। তারপর তুমি কি ব্রহ্মপুত্র এই নদীটা পালা না, তোমার নদ নদী, বাংলাদেশের নদ নদী টপিকে প্রবলেম আছে। আমাদের 1-1.5 ঘন্টার একটা ক্লাস আছে গ্রুপে অলরেডি সাজানো, ঢুকে করে ফেলবা। তুমি তোমার দুর্বলতা খুঁজে বের করে এখন যেখান থেকে পারো, বই থেকে পারো, যেখান থেকে পারো, শুধু করে ফেলা হচ্ছে তোমার দায়িত্ব। এখন সময় হচ্ছে দুর্বলতা খুঁজে বের করা, যতটুকু সময় আছে। ঠিক আছে, পরবর্তীতে আমাদের 9 নাম্বার প্রশ্নের পরে আমরা যেখানে যাব 10 নাম্বার থেকে আমরা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো তোমরা একটু উত্তর করে দিবা 10 নাম্বার প্রশ্ন থেকে। এই যে 10, 11, 12, 13, 10, 11, 12, 13 চারটা প্রশ্ন আছে। 10, 11, 12, 13। সো দেখো সাম্প্রতিক প্রত্যেকটা প্রশ্নে কিন্তু সাম্প্রতিক 3-4টা করে আছে আমাদের এই বইয়ে, যাতে করে তোমরা বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সব একসাথে সলভ করতে পারো। 10, 11, 12, 13 বিশ্বের কোন দেশ সর্বপ্রথম এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা যদি বাংলায় বলি কৃত্রিম বুদ্ধিমত্তার হাসপাতাল তৈরি করেছে? বদরের যুদ্ধ, তুমি এটা মাথায় নিয়ে নাও। RU প্লাস CU থেকে হয়তো বা এই প্রশ্নটা হুবহু চলে আসতে পারে রাজশাহী অথবা চট্টগ্রামের বিডি ইউনিটে, রাজশাহীর এ অথবা চট্টগ্রামের। এইভাবে শিওর শর্ট সাজেশন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের পেড ব্যাচে। আমার ক্লাসটার এখন মূল একটাই লক্ষ্য, ভাই এই ক্লাসে তুমি যা পাবা না পেড ব্যাচে বা ওই যে ম্যারাথন 10টা ক্লাস হবে তার 10 গুণ পাবা। তাই বারবার কিন্তু এটা বলতেছি, তুমি তোমাকে জোর দিয়ে আমি চাইছি তুমি আসো, তুমি ক্লাস করো, তুমি জয়ী হও। এই জন্য কিন্তু এত কমাইছি কোর্সের প্রাইস। সুতরাং এটা তোমরা ভালো করে পড়বা, এগুলো পরীক্ষা আসে। শিলালিপি ইতিহাসের কোন ধরনের উপাদান নিচের, এটা নিজের না নিচের হবে, নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে? তার মানে 4টা প্রশ্নই কিন্তু খুবই, 4টা টপিক থেকে খুবই ইম্পর্টেন্ট। 4টা প্রশ্নই 4টা টপিক থেকে খুবই খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকছে। ঠিক আছে, উত্তরটা করে দাও। ওকে, তো বুঝতেই পারছো বিশ্বের প্রথম এআই বা এই যে চীন দেশটা রয়েছে, এই চীন তাদের দেশের যে প্রাথমিক বা মাধ্যমিক যে শিক্ষা সেখানে এআই সংক্রান্ত ডিগ্রি বা বিষয়কে বাধ্যতামূলক চালু করেছে পড়ার জন্য। তারাই হচ্ছে বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করেছে।
বিশ্বের প্রথম এআই হাসপাতাল। তো তোমরা একটা জিনিস একটু সবাই একটু স্ক্রিনশট নিবা। এমসিকিউ সেট বই থেকে একটা জিনিস তোমাদেরকে আমি সবসময় দিয়ে দিই, এই বইয়ে কিন্তু সুন্দর করে এরকম এক বছরের সাম্প্রতিক গুলো দেওয়া আছে, এর মাঝখানে এআই নিয়ে যা কিছু আছে সব আছে। তোমরা একটু ছবি তোলো, ছবি তোলো, এটা রাখো যাদের কাছে নাই বইটা, একটু এই জায়গাটা একটু ছবি তোলো। এআই নিয়ে যত কিছু বই থাকলে তো তোমরা এরকম সাম্প্রতিক সব পেয়ে যাবা। এআই নিয়ে যত কিছু একটু সবাই স্ক্রিনশট রাখো, এআই নিয়ে যত কিছু স্ক্রিনশটটা রাখো, তোমাদের কাছে রাখো। এখানে কিন্তু এআই, এআই হাসপাতাল, এআই ডিগ্রি, এআই দূত, এআই মন্ত্রী সব আছে একসাথে। এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে, সব তথ্যগুলো তোমরা রাখো। বই যাদের কাছে থাকবা তারা মনে করো এরকম যত সাম্প্রতিকের যত টপিক এক বছরে তোমরা কিন্তু পেয়ে যাবা। তোমাদের কিছু দেখাই, 21 পদক থেকে শুরু করে অস্কার, পুলিৎজার, এটা সলভ করে গেলেও তোমরা দারুণ কমন পাবা সকল বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ। সো দেখো মাথায় রাখবা, বদরের যুদ্ধ হচ্ছে 624 সালে। শিলালিপি হচ্ছে ইতিহাসের কোন উপাদান? শিলালিপি, এটা হচ্ছে একটা অলিখিত উপাদান। এই হাসপাতাল চীন। নিচের কোন সংস্থা বিশ্ববাজারে ওপেক? ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। বাংলাদেশ কিন্তু এটা সদস্য না, আজকে কিন্তু এই প্রশ্নটা আসছে। সো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যেটার উদ্যোক্তা ছিল যে সংগঠনের, কোন দেশ? ভেনিজুয়েলা। আর যেই দেশ সর্বশেষ ওপেকটা ত্যাগ করছে সেই দেশটার নাম হচ্ছে অ্যাঙ্গোলা। মাথায় রাখবা, এই প্রশ্নগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে? তো এবার 13-14 আমাদের দেখবো 13-14-15-16। তো তোমরা দেখো এই যে একটু সমস্যা আছে, অ্যান্সারটা চলে আসে এখানে, তাই আমি একটু তোমাদের হাইড করে দিলাম। 14-15-16 এই তিনটা প্রশ্ন তোমরা একটু উত্তর করো। 14-15-16, 14-15-16, 14-15-16, 14-15-16 এই তিনটা প্রশ্ন উত্তর করো। 14-15-16, 14-15-16 একটু উত্তর করো প্লিজ, একটু উত্তর করো। এসএস ডান, থ্যাংক ইউ। এসএস নিয়ে ডান করেছো, থ্যাংক ইউ। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? এমন একটা জেলা যেই জেলার সাথে উভয় দেশের সীমানা আছে। পরবর্তীতে বর্তমানে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় লাভ করে? সবচেয়ে বেশি প্রবাসী আয় লাভ করে, এখানে একটু কনফিউশন আছে, আমি দূর করে দিব। ভারতের তোতা পাখি বুলবুলি হিন্দ বলা হয় কাকে? বুলবুলি হিন্দ। এইখানেও কনফিউশন আছে, এই লাস্টে দুইটা প্রশ্ন হচ্ছে কনফিউজিং। সো আমি কনফিউশনটা দূর করে দেই। বাংলাদেশের একটা অর্থনৈতিক সমীক্ষা হয়েছে, সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা 2025 সালে হয়েছে। তো বাংলাদেশের এই 2025 সালের প্রায় সারা বছর জুড়ে যেই দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সেই দেশটার নাম হচ্ছে ইউএসএ। এখন অপশনে কি তোমরা কোনোভাবে ইউএসএ দেখতে পাচ্ছ? যদি তোমার পরীক্ষায়, আমি একটু স্পষ্ট করে বলি, অনেক বাজে কথা হয়েছে, এখন তোমাদের স্পষ্ট করে বলি, যে যদি পরীক্ষা আসে অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী, মাথায় রাখো, অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় অথবা রেমিটেন্স লাভ করে, যদি এভাবে অর্থনৈতিক সমীক্ষা 25 উল্লেখ করে দেয়, তখন অবশ্যই অবশ্যই যুক্তরাষ্ট্র হবে। আর যদি অপশনে যুক্তরাষ্ট্র না থাকে তখন তোমার হবে সৌদি আরব। আর বর্তমানে ডিসেম্বরের তথ্য মতে, আমি দুই একদিন আগেও পত্রিকা পড়তেছিলাম, তখন আসছে বর্তমানে আমরা সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি প্রবাসী আয় লাভ করি। মানে মোটামুটি সৌদি আরবটা এমন একটা পর্যায়ে থাকে যেটা ফেলে দেওয়ার মতো না, সেকেন্ডে থাকে সবসময়। মাঝে মধ্যে কোন কোন দেশ হুটহাট সামনে চলে আসে, যেমন সংযুক্ত আরব আমিরাত 24 সালে উপরে চলে আসছিল, 25 সালে আবার ইউএসএ উপরে চলে আসছে, কিন্তু সে কিন্তু তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, সবসময়ের বিচারে উপরে থাকে। তো যদি উল্লেখ করে ইউএসএ দিবা। এখন আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশে তাদের প্রবাসী পাঠায় বা থাকে, নারী হোক পুরুষ হোক যেটাই হোক, সেটা হবে কিন্তু সৌদি আরব। কোন জেলার সাথে আছে? অবশ্যই রাঙামাটি জেলার সাথে মিয়ানমার এবং ভারত দুই জেলারই সীমান্ত রয়েছে। ভারতের তোতা পাখি কি তানসেন নাকি আমির খসরু? আমি আমির খসরু বেশিরভাগ জায়গায় দেখেছি, যদি আমির খসরুর অপশন না থাকে তখন তানসেন দিবা, ঠিক আছে? তানসেন না থাকলে আমির খসরু দিবা, আমির খসরুকে আমি বেশি বেশি দেখেছি। সুতরাং এগুলো বুঝতেই পারতেছো কিরকম কনফিউজিং প্রশ্ন। সো এরপরে 17, 18, 19, 20, 17, 18, 19, 20, 17, 18, 19, 20 এই চারটা প্রশ্নের তোমরা একটু ঝটাপট উত্তর দিয়ে ফেলো। 17, 18, 19, 20 একসাথে আমরা কিন্তু অনেক প্রশ্ন সলভ করছি যাতে তোমাদের ভালো হয়। যদি সত্যিকার অর্থে ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবা সাপোর্ট করার জন্য। তোমরা একটু উত্তর করে দাও। 17, 18, 19, 20, 17, 18, 19, 20টা একটু উত্তর করে দাও সবাই। 17, 18, 19, 20 কি হবে? 60তম জিআই পণ্য কোনটি? দেখো এই 60তম, এখানেও একটা কনফিউশন আছে। আবার কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
বাংলাদেশের প্রথম জনশুমারি হয় কবে? দেখছো কত ডাইনামিক্স প্রশ্ন। ঠিক আছে, খেয়াল করে দেখো, বাংলাদেশের যেই ফরিদপুরে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 61তম জিআই পণ্য পাট কোন এলাকার? ফরিদপুরের। এখন এই ফরিদপুরের পাট 60তম নাকি হচ্ছে 61তম? দুইটাই সঠিক। কেন সঠিক বলতেছি, কারণ এইগুলা আসলে কোনটা কি জিআই জার্নাল বা জিআই যারা বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর যারা প্রকাশ করে তাদের মাঝখানে কনফিউশন। সো মাথায় রাখবা, যদি বলে পাট কোন অঞ্চলের, ফরিদপুরের পাট, বিশেষ করে এই যে তোষা পাট যেটাকে সোনালী আঁশ বলা হয়, সোনালী আঁশ, সোনালী আঁশ, বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় কোনটাকে? এই পাটকে কিন্তু সোনালী আঁশ বলা হয়। ঠিক আছে, তো 60তম জিআই পণ্য যদি 61তম আসে সেটা হবে কোনটা? ফরিদপুরের পাট। ঠিক আছে, কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। দেখছো এইগুলো কিন্তু খুবই কনফিউজিং। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, নতুন বা নব্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 5-6টা কিন্তু এরকম ডিফারেন্স আছে, খুবই কনফিউজিং। এগুলো যদি মূল ক্লাস না করো বুঝে বুঝে, তাহলে কিন্তু এগুলো পারা পসিবল না। এগুলো কিন্তু পারাটা একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য। প্রচুর পড়াশোনা করতে হবে তোমাদের। এখনো যাদের ঘাটতি আছে বুঝতেছো, কালকে থেকে নাইমা পড়ো, পড়াশোনা নাইমা পড়ো, তুমিও পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, মাথায় রাখবা তোমরাও পারবা ইনশাল্লাহ। মাথায় রাখবা। সো এগুলো পরীক্ষা আসতে পারে। সো একটু সবাই উত্তর করো, সবাই একটু উত্তর করো। হ্যাঁ, তোমরা 20-এর গ দিচ্ছ, সুরাইয়া, জয়শ্রী, আরিয়া তোমরা কমেন্ট করছো, থ্যাংক ইউ। মাথায় রাখবা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বলতে বুঝাইছে যেটা আদি, পুরাতন, পুরাতন। এই পুরাতন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা না, এটা কে বানাইছে? এই তমুদ্দুন মজলিস। আমি তোমাদের একটা কথা বলি, সিরিয়ালে মনে রাখো। এক, আবুল কাশেম বানাইছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস আবার বানাইছে কারে? কোন একটা সংগঠন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কত সালে? 47 সালে। এই তিনটা জিনিস একটু মনে রাখবা। আবুল কাশেম তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা, আবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা হচ্ছে এই তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিসটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা ক্রিয়েট করছে, বা ওই মজলিসের মানুষগুলা। মাইকেল অ্যাঞ্জেলো অবশ্যই ইতালির রেনেসা যুগের একজন তোমার শিল্পী, চিত্রশিল্পী। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। উপমহাদেশের প্রথম আদমশুমারি, দুইটা বিষয় শুধু মনে রাখবা, সেফ জোনে থাকবা। উপমহাদেশে কবে হয়, বাংলাদেশে কবে হয়? উপমহাদেশে কবে হয়, বাংলাদেশে কবে হয়? অনেক ঘাটতি যাদের আছে, তোমরা ওই 399 টাকাটা মিস করো না। আমি আরেকবার বারবার বলতেছি, তোমার যদি ভয় থাকে, জাস্ট 399 টাকা আজকে রাত্রে ধার করে হলেও, কালকে দিনে ধার করে হলেও, সকালের মাঝখানে, অনেক শীত, সকালে তো উঠতে পারবে না, রাতের আগে তুমি টাকা পাঠিয়ে জাস্ট আমাকে পেজে সম্পূর্ণ নাম্বারটা জানিয়ে রাখো। তুমি জিতবা। একদিন বলবা যে হ্যাঁ, ঢুইকাই ক্লাসটা করার পর, কালকে প্রথম ক্লাসটা করার পরে তোমরা বলবা যে আমি জিতছি ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ আমি শুধু এমসিকিউ সলভ করবো না, কিন্তু কোন টপিক গুলো থেকে সে টপিক গুলো দাগায় দাগায় দিব, যে এটা আসে, এটা এইভাবে আসে, এটা থেকে এটা পড়বা, এটা এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, শুধু পড়ে রাখবা, শেষ, এভাবে বলে দিব। ঠিক আছে, ওকে। পরবর্তীতে আমাদের প্রশ্ন হচ্ছে 21, 22, 23, 24, 21, 22, 23, 24, 25। চলো আমরা এই 24 পর্যন্ত সলভ করি আগে, পরে বাকিগুলো সলভ করবো। 21, 22, 23, 24, 25, 24 পর্যন্ত সলভ করি, বাকিগুলো আমরা পরে ওই সাইড দাবে সলভ করবো। 21, 22, 23, 24, এই চারটা। বলো, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? এটা অনেকে ভুল করতে পারো। আবার আমলাতন্ত্রের প্রধান প্রবক্তাকে? বাংলাদেশ কবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করে? বাংলাদেশের শিক্ষা আইনগত ভিত্তির প্রধান উৎস কি? তো বুঝতেই পারছো, এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট সবগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তোমরা যারা ক্লাসে আছো অবশ্যই 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 তোমরা কিন্তু এখান থেকে উপকৃত হবাই। এখনো যারা একটা রিয়েক্ট দাও নাই, প্লিজ একটা রিয়েক্ট করে ফেলো কাইন্ডলি। সবাই 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 প্লিজ একটা রিয়েক্ট জাস্ট। অনেক প্রশ্ন একসাথে সলভ করলে কি হয়, আমাদের দ্রুত হয়। সবাই 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 দেখো, যুব দিবসের কথা বলতে গেলে সম্প্রতি আন্তর্জাতিক যে যুব দিবস আছে না, এই অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক যুব দিবসকেই বর্তমানে বাংলাদেশে জাতীয় যুব দিবস করে ফেলছে 12 আগস্ট। এটা ছিল এতদিন আন্তর্জাতিক যুব দিবস, বাংলাদেশে ছিল অন্যটা। এই আন্তর্জাতিক যুব দিবস, বাংলাদেশের যুব দিবস একই, বর্তমানে 12 আগস্ট শেষ। অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রতিক চেঞ্জ করছে।
আমলাতন্ত্রের প্রবক্তাকে ম্যাক্স ব্রেভার, মানে ম্যাক্স ওয়েবারকে আমরা জার্মানি ভাষায় ব্রেভার বলি, ম্যাক্স ব্রেভার। কোনটার কে প্রবক্তা, কোনটার কে আবিষ্কারক? ঠিক আছে, সমাজতন্ত্রের জনককে, সমাজ বিজ্ঞানের জনককে, রাষ্ট্রবিজ্ঞানের জনককে, আমলাতন্ত্রের জনককে। খুব সুন্দর করে এগুলো পড়বা। বাংলাদেশ কবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নটা আসছে, বাংলাদেশ সম্প্রতি কোথায় স্বাক্ষর করে? বাংলাদেশ সম্প্রতি কোথায় স্বাক্ষর করে, এটা কিন্তু পরীক্ষায় আসছিল, পরীক্ষা কিন্তু আসছিল, তাই না? সো এটা হচ্ছে 29 আগস্ট 2024 সালে গুম প্রতিরোধ সনদে আমরা স্বাক্ষর করি 76তম দেশ হিসেবে, নাকি? ঠিক আছে, 76তম দেশ হিসেবে। বাংলাদেশের শিক্ষা আইনগত ভিত্তির প্রধান উৎস কি? তুমি খেয়াল করে দেখবা, এটা এমন একটা অনুচ্ছেদ, এটা এমন একটা অনুচ্ছেদ যেটা মনে করো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সংবিধানের 17 নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে বলা আছে যে সবার জন্য অবৈতনিক প্রাথমিক শিক্ষা বা শিক্ষার অধিকারের কথা বলা আছে আমাদের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে। তার মানে এটা সংবিধান দ্বারা স্বীকৃত একটা সবার জন্য অধিকার। তার মানে দেখছো কত সুন্দর করে আমরা কিন্তু সলভ করতেছি। হ্যাঁ, তো তোমরা একটু উত্তরগুলো মিলাই নিও, কার কার উত্তর হয়েছে। থ্যাংক ইউ। এবার 25, 26, 25, 26, 27 এই তিনটা প্রশ্ন, 25, 26, 27। ঠিক আছে, 25, 26, 27 ডিফারেন্ট অনেক টাইপের প্রশ্ন একসাথে সলভ হচ্ছে, তো যাতে করে তোমরা কমন ডিরেক্ট পেয়ে যাও ইনশাল্লাহ। সো 25 নাম্বার হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম কি? মাথায় রাখবা, থাইল্যান্ডের বাথ, থাইল্যান্ডের বাথ আছে না, বাথ মানে কি? বাথ মানে হচ্ছে তুমি ধরো বাথট্যাব, যেখানে গোসল করে সবাই কিন্তু থাইল্যান্ডে রিল্যাক্স করতে যায়, ব্যাচেলাররা বেশি যায় আর কি থাইল্যান্ডের বাথ, থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটটা কোথায়? সেটা কিন্তু ময়মনসিংহে। লুভর মিউজিয়াম কোথায় আছে? অবশ্যই প্যারিস, ফ্রান্সের প্যারিসে লুভর মিউজিয়াম আছে। তার মানে উত্তরগুলো মিলাই নিও, খুবই ইম্পর্টেন্ট। লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে, একমাত্র মৎস্য গবেষণা কেন্দ্র। আবার যদি বলে ইলিশ গবেষণা কেন্দ্র, সেটা কিন্তু আবার চাঁদপুরে। আবার এখানে কিন্তু ডিফারেন্স আছে, নদীর মাছ গবেষণা কেন্দ্র, সমুদ্রের মাছ গবেষণা কেন্দ্র, সেইগুলো ডিটেইলে তোমাদের জানতে হবে। কোনটাতে চলে আসে বলা যায় না, আর এটা হচ্ছে প্যারিসে আছে। ঠিক আছে, আর আমাদের এই মডেল টেস্টে 3টা প্রশ্ন আছে, আমরা একটু 3টা প্রশ্ন একটু দেখবো। এই মডেল টেস্টে 3টা প্রশ্ন আছে, 28, 29, 30। তোমরা একটু কাইন্ডলি সবাই উত্তর করে দিবা 28, 29, 30 এই 3টা প্রশ্নের উত্তর কি হবে? 28, 29, 30। হ্যাঁ, 28, 29, 30। দেখবা সামনে কোনো না কোনো পরীক্ষা আবার কমন চলে আসবে, আমি আবার ভিডিও আকারে তোমাদের দেখাই দিব ইনশাল্লাহ। কোনটি মুঘল আমলের স্থাপত্য কীর্তি? তোমরা একটা বিষয় শুধু মাথায় রাখবা, বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন বিখ্যাত স্থাপনা আছে, কোনটা কোথায় কে বানাইছে, ওইটা পড়ে যাওয়া, যে কোনো বিশ্ববিদ্যালয়ে কমন থাকে। ইমেইল এর SMTP এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ থেকে তোমরা কমন পাবা। কোন কোন বিশ্ববিদ্যালয়ে পেইড ব্যাচে সিক্রেট সাজেশনে বলা আছে? দুইটা বিশ্ববিদ্যালয় বলছি, দুইটা বিশ্ববিদ্যালয় দুইটা প্রশ্ন কমন পাবা। তারপর বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা, এইটার চিত্রকরকে? এই 3টা প্রশ্নের উত্তর তোমরা ঝটাপট সবাই একটু অ্যান্সার করে ফেলো। তোমরা উত্তর করতেছো, আমি দেখলাম যে তোমরা হচ্ছে সুবর্ণা, বাচ্চু মিয়া, ইভা, হুমায়রা ইসলাম থেকে শুরু করে সাগর প্রামাণিক, তারপর হচ্ছে সুমন আহমেদ। সুন্দর, তোমরা কিন্তু চেষ্টা করতেছো। আল রিয়াদ, হ্যাঁ, জয়শ্রী সরকার, নিঝুম। ঠিক আছে, তোমরা কিন্তু চেষ্টা করো। চেষ্টা করিলে ভালো কিছু হবে। আঠাশ, 29, 30 এই 3টা প্রশ্নের উত্তর কি হবে? আচ্ছা, মুঘল আমলের স্থাপত্য কীর্তি, তাই না? খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ 3টা প্রশ্ন। তোমরা জানো এই লালবাগের শাহী মসজিদ, এটা লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত, মুঘল আমলের শায়েস্তা খানের সময় করা হয়েছে। কার জন্য অল্প জীবন হবে না, তোমরা জানো এটা ব্রিটিশ আমলের একটা বাদ। সোনা মসজিদ, ওইটা আছে তোমার বলতো সুলতানি আমলের দিকে বাদ। তো বুঝতেই পারছো, লালবাগ শাহী মসজিদ দেখলে মুঘল আমলের স্থাপত্য বুঝতে পারবা, তার উত্তর হবে লালবাগ শাহী মসজিদ। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল কোনটাতে আছে? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল কোনটাতে আছে বলো? চিত্র 3 কন্যা সবাই জানো, 3 কন্যা কার? কামরুল হাসানের। সো এই টাইপের জিনিসগুলো কিন্তু বারবার কমন আসে।
ঠিক আছে, তো তোমরা একটু, আমাদের 60টা প্রশ্ন সলভ শেষ, আলহামদুলিল্লাহ আমাদের 60টা প্রশ্ন সলভ শেষ। সো 60টা প্রশ্ন সলভ শেষ এই আর কি, ঠিক আছে। সো এই সিরকোমিটার, ওকে, তার মানে এই যে এইগুলো তোমরা একটু মিলাই নিও। সো পরবর্তীতে আমরা চলে যাব আমাদের 6 নাম্বার মডেল টেস্ট। আশা করি তোমাদের এইগুলো খুব ভালো লাগছে, নিজেরা সলভ করলে হয়তো এইভাবে করা হয়তো না, তাই তোমরা 1 2 3 4 এই 4টা প্রশ্ন উত্তর করো। 1 2 3 4, 1 2 3 4, 4টা প্রশ্ন আছে, একটু চেষ্টা করে দেখো। নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? আমরা আগেই বলেছি, তোমরা জানো, একটু আগে বলেছি। 25 সালে শান্তি সূচকের শীর্ষ দেশ কোনটা? বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী এবং যমুনা নদী নিম্নোক্ত একটা জায়গায় মিলিত হয়েছে, কোথায় মিশছে? মংলা বন্দর কোন জেলায় অবস্থিত? এই বন্দর সমুদ্র বন্দর, বাংলাদেশের 3টা সমুদ্র বন্দর থেকে একটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, সেটা আমি বলে দিচ্ছি, পেড করছে। সো তোমরা প্লিজ এই 3টা প্রশ্নের উত্তর একটু ঝটাপট করে ফেলো। প্রথমটা তোমরা পারবা অবশ্যই, দ্বিতীয়টা পারতে পারো, ঠিক আছে, তৃতীয়টা পারতে পারো। তো তোমরা জানো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু হয়। নাগার্নো কারাবাখ আর্মেনিয়া, আজারবাইজান আর্মেনিয়া। শান্তিতে শীর্ষে হচ্ছে আইসল্যান্ড, আর সুখীতে হচ্ছে ফিনল্যান্ড, মাথায় রাখবা, সুখ সূচকে হচ্ছে ফিনল্যান্ড, শান্তিতে আইসল্যান্ড, সুখে হচ্ছে ফিনল্যান্ড। পদ্মা যমুনা, পদ্মা প্লাস যমুনা রাজবাড়ী গোয়ালন্দে, আর পদ্মা মেঘনা বা পদ্মা মেঘনা ডাকাতিয়া সেটা হচ্ছে চাঁদপুরে, ঠিক আছে, মাথায় রাখবা। মংলা বন্দর হচ্ছে বাগেরহাটে। যারা যাও সুন্দরবন ঘুরতে, প্রথম কিন্তু মংলা বন্দর পর্যন্ত যায়, তারপর কিন্তু তারা বিভিন্ন ভাবে ঘুরতে যায় বাগেরহাটে। হ্যাঁ, বাগেরহাটে কিন্তু এই 60 গম্বুজ মসজিদ রয়েছে, যেটা হচ্ছে ইউনেস্কো স্বীকৃত একটা 3টা ঐতিহ্যের মাঝখানে একটা ঐতিহ্যবাহী স্থান, 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ কয়টা? একটু সবার কাছ থেকে জানতে চাই, 60 গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কয়টা? 5 6 7 8, 5 6 7 8 নাম্বার প্রশ্ন উত্তর তোমরা একটু করে ফেলো। 5 6 7 8, 4টা প্রশ্ন, 5 6 7 8, 5 6 7 8 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা একটু ঝটাপট সবাই করে ফেলো। 5 6 7 8, 5 6 7 8 একটু চেষ্টা করে দেখো। 81টা যারা লিখছো, জাকিয়া, রাশিদুল, তোমাদের উত্তরগুলো সঠিক। ইরানি, তারপর হচ্ছে জয়শ্রী, হ্যাঁ 81টি। তবে যদি অপশনে কোনোভাবে 81টি না দেখো, তখন কিন্তু 77টি অপশনে দেখতে পারো, তখন 77টি দেখাবা। 81 না থাকলে তবেই 77 দেখাবা, এটাও তোমাদেরকে একটু বলে রাখি, ঠিক আছে। 5 6 7 8। ন্যাটোর 32তম বা সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের হোয়াইট গোল্ড? জানো হোয়াইট গোল্ড সেটা কি? চিংড়ি। চিংড়ি চাষের জন্য বাংলাদেশের কোন জেলাকে কুয়েত সিটি বলা হয়? অবশ্যই হচ্ছে খুলনা। খুলনাকে কুয়েত সিটি বলা হয় চিংড়ি চাষের জন্য বিখ্যাত কারণে। যে শব্দ যুগল পরস্পর সম্পর্কিত নয়, ঠিক আছে, কোনটা কোনটা সম্পর্কিত না? দেখো, হোমার, টলেমি ভূগোল, ঠিক আছে, সক্রেটিস দার্শনিক ছিলেন, ইউক্লিড জ্যামিতি, কিন্তু হোমার উপন্যাস লেখে নাই, লিখছে মহাকাব্য। মহাকাব্য, তার মানে এটা সম্পর্কিত না, এর সাথে এটা মিলে না। সে লেখছে 2টা মহাকাব্য, যে মহাকাব্যগুলোর নাম হচ্ছে ইলিয়াড ও ওডিসি। ট্রয় যুদ্ধ নিয়ে মূলত লিখছে। ইলিয়াড, ট্রয়ের বর্তমান জায়গা কিন্তু তুরস্কের হিসার লেক নামক স্থানে। ইলিয়াড প্লাস ওডিসি কে লিখছে পরীক্ষা আসে? এটা হচ্ছে মহাকাব্য। তাহলে সে উপন্যাস লেখে না, লিখছে মহাকাব্য, তার মানে এটা ভুল দেওয়া আছে, এখানে ভুলটাই জানতে চাইছে, নয় জানতে চাইছে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এটা কোন পত্রিকার একটি উক্তি? অবশ্যই এই যে বুদ্ধির মুক্তি আন্দোলন, শিখা পত্রিকায় এটা থাকতো, এই লেখাটা থাকতো শিখা পত্রিকায়, বুদ্ধির মুক্তি আন্দোলন। এই আন্দোলনের মূল স্লোগান কিন্তু এটা, এই আন্দোলনের মূল স্লোগান কিন্তু এটা। হ্যাঁ, তোমরা কমেন্ট করতেছো যারা যারা জানো, আমি দেখি কিন্তু তোমরা যারা যারা জানো, ভালো লাগে খুবই যে বিষয়গুলো তোমরা জানো, সুন্দর করে উত্তর করো। 9 10 নাম্বার প্রশ্ন আমাদের হচ্ছে জেনেভা কনভেনশন কি? সিডাপ, সিডাপের পূর্ণরূপ কি? জেনেভা কনভেনশন কি? সিডাপের পূর্ণরূপ কি? পূর্ণরূপ খুবই ইম্পর্টেন্ট, পূর্ণরূপ খুবই ইম্পর্টেন্ট, পূর্ণরূপ খুবই ইম্পর্টেন্ট,
খুব সুন্দর করে তোমরা দেখো জেনেভা কনভেনশন কি, সিডাপের পূর্ণরূপ কি, সিডাপের পূর্ণরূপ কি, ঠিক আছে? সিডাপের পূর্ণরূপ কি, ভালো করে পড়তে হবে এগুলা, ঠিক আছে? তো তোমরা উত্তর করো। ওকে, আমি দেখতেছি। সো মাথায় রাখবা এই যে সিডাপ আছে, এটা বাংলাদেশে আছে। এটার পূর্ব নাম ছিল চামিলি ভবন, বাংলাদেশে এটার ঢাকার মধ্যে এটার সদর দপ্তর। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট কোন কোন অঞ্চলের? ফর দ্য এশিয়া এন্ড প্যাসিফিক। তিনটা ভাগে ভাগ করলে এই পূর্ণরূপটা মুখস্থ করা কারো কঠিন না। আমি জানি জিকের জগতে যারা কয়েকটা পূর্ণরূপকে মুখস্থ করতে ভয় পায়, এর মাঝখানে একটা পূর্ণরূপ হচ্ছে এটা। এই সিডাপটাকে অনেকে মুখস্থ করতে খুব ভয় পায়। তুমি নিজেকে প্রশ্ন করো, সিডাপ মুখস্থ করতে তুমি ভয় পাও কিনা? ন্যাটো, ডাব্লিউএইচও, আইএলও, এফএও মুখস্থ তোমার হয়ে যায়, সিডাপ মুখস্থ করতে তুমি ভয় পাও। দেখো, যখনই কোনো পূর্ণরূপ আসবে, বিষয়টা কি নিয়ে কথা বলছে বুঝে, এই বিষয়টার মধ্যে কয়টা টপিক আছে বুঝে ভাগ করে তোমরা মুখস্থ করবা। যেমন এখানে তিনটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। এটা কি, এটা কি ধরনের প্রতিষ্ঠান, মানে মূলত কি নিয়ে কাজ করে, কোন অঞ্চলের জন্য, তিনটা টপিক আছে এই একটা পূর্ণরূপে। এটা একটা সেন্টার অন ইন্টিগ্রেটেড, এটা হচ্ছে একটা ধরন, এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তোমার গ্রাম্য বা গ্রামীণ উন্নয়ন নিয়ে কাজ করে, কোন অঞ্চলে? এশিয়া এন্ড প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তাহলে এটা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট কোন জায়গার জন্য? ফর এশিয়া এন্ড প্যাসিফিক। এইবার ভাইঙ্গা তোমাকে কেউ পড়াইছে? এখন কি সবার মুখস্থ কিনা আমাকে বলো, এখন কি তোমার মুখস্থ কিনা? এখন কি মুখস্থ কিনা যেটা ভুলবা জীবনে? সিডাপের পুনরূপ। আবার বিমস্টেক আরেকটা আছে, মানে বাংলাদেশে দুইটার এই যে এইগুলা এইগুলো হচ্ছে তোমরা ভয় পাও, ভয় পাও, আমি জানি, আমি তো তোমাদের চিনি রে ভাই, তোমাদের তো আমি চিনি। তোমাদের সমস্যাটা কোন জায়গায় এটা ধরতে না পারলে তো আর আমি, একজন ডাক্তারের মেইন কাজই তো হচ্ছে ডায়াগনোসিস করা, আগে রোগ নির্ণয় করা সুন্দর মতো রোগীর আর কি। তো এগুলো কিন্তু সহজে মনে রাখা যায়, ঠিক আছে? তো আশা করি। আর এই যে তোমার হচ্ছে জেনেভা হচ্ছে একটি মানবাধিকার তোমার চুক্তি, সরি যুদ্ধের চুক্তি আর কি। যুদ্ধে আহত বিভিন্ন ব্যক্তিদের সাথে কিরকম আচরণ করা হবে, যুদ্ধবন্দীদের সাথে, এরকম আর কি চুক্তি। ওকে, পরবর্তীতে 11 নম্বর প্রশ্ন যদি আমরা আলোকপাত করি, আমাদের এখানে চলে আসবে 11 নম্বর প্রশ্ন। চলো আমরা দেখি। 11, 12, 13, 14, 15 অনেকগুলো প্রশ্ন একসাথে আমরা সলভ করব। 11, 12, 13, 14, 15 এই সরি এই 11, 12, 13, 14, 15 এই 5টা প্রশ্ন তোমরা একসাথে উত্তর করো। 5টা প্রশ্ন একসাথে ট্রাই করো, ট্রাই করো। এখানে বলছে বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা বর্তমানে বেশি? ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা আছে বাংলাদেশে বর্তমানে 50টি, বাংলাদেশের মোট জনসংখ্যার 1% মতো। এর মাঝখানে 4টা বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠীর A to Z পড়বা। সবচেয়ে বেশি যেই ক্ষুদ্র নিগোষ্ঠী, যারা একমাত্র শিক্ষিত এবং হচ্ছে অনেক বড় বড় পর্যায়ে আছে, সে চাকমা হচ্ছে সবচেয়ে সংখ্যায় বেশি। মারমা, এই যে চাকমা হচ্ছে প্রথমে আছে, মারমা হচ্ছে দ্বিতীয় আছে, সাঁওতাল চতুর্থ বৃহত্তম, তবে ত্রিপুরা তৃতীয়। ত্রিপুরা, মানে 3, ত্রিপুরা মানে 3, মানে 3, ত্রিপুরা মানে 3। চাকমা হচ্ছে সংখ্যা সবচেয়ে বেশি, দ্বিতীয় হচ্ছে মারমা, তৃতীয় ত্রিপুরা, চতুর্থ হচ্ছে সাঁওতাল। তাহলে উত্তরটা হবে কি? চাকমা। আর বিশ্ব এরকম আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে 50টি। যদি অপশনে 50 কোনোভাবে না পাও তখন 48টি দিবা, বাট 50 পেলে তো 50 দিয়ে দিবা মাস্ট। আফগানিস্তানের কোন জনগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ? কি? পশতুন। 78তম কান চলচ্চিত্র পুরস্কারে কোন বাংলাদেশি চলচ্চিত্র বিশেষ স্বীকৃতি লাভ করে? আলী, ঠিক আছে, আলী। বাংলাদেশের এই আলী চলচ্চিত্রটা স্বল্প দৈর্ঘ্য বিভাগে একটা স্পেশাল মেনশন পাইছে, কোনো পুরস্কার পায় নাই কিন্তু। অনেকে বলে বাংলাদেশের কান চলচ্চিত্র উৎসব পুরস্কার পাইছে, না। বাংলাদেশের প্রথম একটা চলচ্চিত্র, মাথায় রাখবা, মাটির ময়না। নাম কি? মাটির ময়না। এটা পরিচালক কে? তারেক মাসুদ। এই মাটির ময়না চলচ্চিত্রের সর্বপ্রথম চলচ্চিত্র, যেটা কান চলচ্চিত্রতে প্রদর্শিত হয়েছিল, প্রতিযোগিতা করেছিল। তো আলী যে চলচ্চিত্রটা, আদনান আল রাজীব, এটার পরিচালক কে?
আদনান আল রাজীব, পরিচালক কে? আদনান আল রাজীব। এটা কিন্তু কান চলচ্চিত্রে স্পেশাল মেনশন পাইছে, থ্যাঙ্কস পাইছে বা বাহবা পাইছে, এরকম বলতে পারি আমরা। রেনেসা বানানটা একটু খেয়াল করবা, ইংলিশে স্পেলিং এ চলে আসতে পারে। রেনেসা বানানটা ইংলিশে স্পেলিং এ বা বানানে চলে আসতে পারে, আমি আগে বলে দিলাম। রেনেসা অর্থ কি? এখানে অনেকগুলো আছে, নবজীবন বা নবজাগরণ, নতুন জাগরণ বোঝায়। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি তারকা, যে 4টি তারকা দ্বারা বোঝায় 72 সংবিধানের 4টি মূলনীতিকে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে বোঝায় কিন্তু এই 4টি তারকা, ঠিক আছে। বাংলাদেশের জাতীয় প্রতীকের তুমি হচ্ছে যিনি হচ্ছে ডিজাইনার কামরুল হাসান, কামরুল হাসান, তাই না? কামরুল হাসান আমরা জানি। আর রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ এন সাহা, যার আসল নাম হচ্ছে এ এন কে যদি বলি নিত্যানন্দ সাহা, নিত্যানন্দ সাহা, ঠিক আছে। অনেক তথ্য। পরবর্তীতে আমরা যদি সামনের দিকে যাই, 16, 17, 18, 16, 17, 18, 19, এই চারটা দেখি। 16, 17, 18, 19। নিচের কে চৈনিক পরিব্রাজক নয়? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা? ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? কত কত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সলভ করছো, আলহামদুলিল্লাহ। যারা থাকবে তারা বিজয়ী হবে ইনশাল্লাহ। যারা যাবে না, ভাল লাগবে না, চলে যাও, সমস্যা নাই। সবাই চান্স পায় না বিশ্ববিদ্যালয়ে, প্রতিযোগী মানে বাদ পড়বে, বাদ দিয়ে দিবে, বাদ পড়ারই খেলা এটা, তাই না? সো যারা লেগে থাকবে তারাই কিন্তু চান্স পাবে ইনশাল্লাহ। আমাদের বেশি প্রশ্ন নাই, এরপরে কিন্তু আমাদের মোটামুটি সো 6 নম্বরে আমরা আছি, 6 নম্বরে কিন্তু আমরা আছি, হ্যাঁ। ওকে, নিচের কে চৈনিক পরিব্রাজক নয়? দেখো, ফাহিয়েন শেষে ন আছে, চীন লিখতে শেষে ন আছে, তিনি চৈনিক। হিউয়েন লিখতে শেষে ন আছে, চীন লিখতে ন আছে, তিনিও চৈনিক। মাহুয়ানের মধ্যে ন আছে, চীন লিখতে ন আছে, তিনি চৈনিক। মেগাস্তিনি শেষে স আছে, গ্রিস লিখতেও শেষে স আছে, তিনি গ্রিসের। তার মানে চৈনিক নয় বলছে, উত্তর হবে গ্রিস। মেগাস্তিনিস, ভেরি ইজি। টেকনিক 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 টেকনিক। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। ভাষা শহীদদের মধ্যে আবুল বরকত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই আবুল বরকতের ডাক নাম ছিল কিন্তু আবাই। কি ছিল? আবাই, আবুল বরকতের আবাই। আবার তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন ভাষা শহীদ রফিক উদ্দিন, সেটা পড়ে রাখবা, যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমন পড়ে। রফিক উদ্দিন ভাষা শহীদ সম্পর্কে ভালো করে পড়ে রাখবা, তার আদ্য থেকে পান্ত সবকিছু পড়ে রাখবা। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 65। সংসদ থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে সামনে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে। এই টপিকটা আমরা কিন্তু আমাদের যে আগামীকাল ম্যারাথন ক্লাস হবে, প্রথম আমরা কোন টপিকটা ধরবো? আমরা প্রতিটা ক্লাসে অন্তত 4টা করে টপিক কভার করতে হবে, কারণ আমাদের হাতে সময় কম। পুরো মনোযোগ দিয়ে রেডি হয়ে আমরা শুরু করব। তো প্রথম টপিকগুলি থাকবে মূলত ওই টপিকগুলো যেখান থেকে সকল বিশ্ববিদ্যালয়ে কমন পড়বে। প্রথম 4টা ক্লাস যারা করবে এমন টপিক যেখান থেকে সকল বিশ্ববিদ্যালয়ে কমন। পরের 3টাতে আমরা স্পেসিফিক প্রশ্ন সলভ করবো, এক একটা বিশ্ববিদ্যালয়ের 5 বছরের করে প্রশ্ন সলভ করবো। বিউপিতে যারা পরীক্ষা দিবা, ইংলিশ প্রশ্ন সলভ করে বুঝাবো কিরকম প্রশ্ন হবে। সো যারা ভর্তি হও নাই, নাবিলজিকে পেজে হাজকি নক দাও, কালকে টাকা পাঠায় নক দিয়ে ফেলো। সো এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখলাম, আমরা দেখলাম হচ্ছে 19 নম্বর পর্যন্ত। 20, 21, 22, 23, 24, 25 পর্যন্ত আমরা আবার দেখি না, 24 পর্যন্ত আমরা দেখি, তাহলে এনাফ। 24 পর্যন্ত তোমরা দেখো। 20, 21, 22, 23, 24, 4টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আছে, চেষ্টা করো। 20, 21, 22, 23, 24। ইলিশা 1 গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? মাথায় রাখবা, বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র কিন্তু এই ইলিশা 1, 29তম সর্বশেষ। কিন্তু সম্প্রতি মাথায় রাখবা 30তম একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হতে পারে। ফাইনালি পুরা গ্যাস উত্তোলন হয় নাই। গ্যাস ক্ষেত্র মানে কি? সেখান থেকে উত্তোলন হচ্ছে, রানিং হয় নাই। তারপরে মাথায় রাখবা সেটা হতে পারে জামালপুরের মাদারগঞ্জে কিন্তু যদি 30তম দেয় তখন তোমরা এটা দিতে পারো, যদি প্রশ্ন চলে আসে জামালপুরের মাদারগঞ্জে 30তম। কিন্তু এই যে ইলিশা 1 যেটা 29তম, তোমরা জানো সেটা কোথায়? ইলিশা 1টা কোথায়? ভোলায়, বাংলাদেশের দ্বীপ জেলা, দ্বীপের রানী বলা হয় ভোলাকে।
ইউক্রেনের মুদ্রার নাম কি? রিভনিয়া। রিভনিয়া। ইউক্রেনের মুদ্রার নাম কি? রিভনিয়া। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা? সেটা হচ্ছে এই কাপ্তাই। কাপ্তাই লেকে রাঙামাটিতে। নাইট ওয়াচ শিল্পকর্মের শিল্পীকে। আবার 24 সালের নারী সাব চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষককে। আমি কিন্তু কয়েকটা বলে দিলাম, বাকিগুলো তোমরা ট্রাই করো। বাকিগুলো তোমরা একটু ট্রাই করে ফেলো। বাকিগুলো একটু ট্রাই করে ফেলো। ঠিক আছে, বাকিগুলো ভাইয়া পুরো একটু ট্রাই করে ফেলো। ঠিক আছে, সেরা গোলরক্ষক কে? তোমার খেলাধুলা থেকে আসে, হ্যাঁ, চিত্রশিল্প থেকে আসে, আমি প্রশ্ন আনছি। মুদ্রা থেকে আসে প্রশ্ন আসছে, গ্যাস ক্ষেত্র সম্পদ থেকে আসে প্রশ্ন আনছি। সো তোমরা যারা আসো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। সো মাথায় রাখবা, এই নাইট ওয়াচ হচ্ছে রেমব্রান্টের, আর হচ্ছে চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক কিন্তু রূপনা চাকমা। বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে? তোমরা জানো নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক? নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে? ওইটা একটু পরীক্ষা আসতে পারে, একটু খেয়াল রাখবা। সো আমরা 25, 26, 27, 28, 29 এই যে এই প্রশ্নগুলো একসাথে পড়বো। 25, 26, 27, 28, 29। 25, 26, 27, 28, 29 উত্তর করো। 25, 26, 27, 28, 29। 25, 26, 27, 28, 29 নাম্বার প্রশ্ন আছে। নবান্ন চিত্রকর্মটি কার? এটা একদমই পারার কথা। সি প্রোগ্রামিং আইসিটি থেকে কিন্তু যে কোনো জায়গায় একটা করে যেহেতু প্রশ্ন আসে, তা আমরা কিন্তু আইসিটিও রেখেছি। ঠিক আছে, আইসিটি তোমাদের জন্য কিন্তু রেখেছি, মাথায় রাখবা, মাথায় রাখবা। ওকে, ওকে। সো নবান্ন, এটা আমি বললেও জানি না বললেও জানি, তোমরা উত্তর করতেছো। 25 উত্তর করতেছো ক, মৌমিতা জান্নাতুল। হ্যাঁ তোমরা জানো, আমি জানি, এটা অবশ্যই জয়নুল আবেদিনের, নবান্ন জয়নুল আবেদিনের। সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা বোঝাতে কোন রিলেশনাল অপারেটরটি ব্যবহার হয়? এই যে এটা ব্যবহার হয়। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এ হচ্ছে সূর্য, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই কথাটা বলছে গ্যালিলিও। কিন্তু এই যে কোপার্নিকাস ব্যক্তি ছিল, সে বলছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। পরে গ্যালিলিও বলছে না ভাই, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তো দুইটা কে কোনটা বলছে একটু খেয়াল করবা। এটা আবার তোমাদের পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন যে কোনো জায়গায়। ঢাকা শহরের প্রথম মসজিদ হচ্ছে বিনীত বিবির মসজিদ। বিনত বিবির মসজিদ, বিনত বিবির মসজিদ। সিনব্যাট কোন দেশের? ইসরায়েলের। আবার মাত্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ, পরীক্ষা আসে মোসাদ। মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, মোসাদ। বা সিনব্যাটও তাদের। তোমরা একটু উত্তরগুলো মিলাই নাও, উত্তরগুলো মিলাই নাও, উত্তরগুলো একটু মিলাই নাও। সবার উত্তর কি ঠিক আছে? কার কার উত্তর ঠিক আছে? কাকে উত্তর দিতে পারছো? উত্তরগুলো একটু মিলাই নিবে, তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নিবে। এখনো যারা উত্তর করতেছো থ্যাংক ইউ। তো আমাদের আজকের একদম বলতে পারি আমরা অন্তিম মুহূর্তের এবং আমাদের সাজের বেলার সায়ান্নের যে প্রশ্নটি আছে তোমাদের কাছে, জীবন সায়ান্নের যে প্রশ্নটি, সেটি হচ্ছে স্বাধীনতার পর ডাক টিকিটে কিসের ছবি ছিল? এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, তোমরা জানো, স্বাধীন ডাক টিকিটে। এখন কথাই একটাই, শেষ সময় তুমি বিশ্ববিদ্যালয়ে জিকে ভালো করতে কি করবা? অনেকে সময় আমার কোন জায়গায় চান্স হচ্ছে না, কেউ আছো একদমই চান্স হচ্ছে না, কেউ আছো দেখবা সিট আছে 200 বা সিট আছে 50টা, তুমি হইছো, সিট আছে ধরো 50টা, তুমি হইছো 70তম, 80তম, 90তম। এটা একটা বড় আফসোস। কেউ আছো এই পর্যন্ত 3টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? প্রিপারেশনে। যে চান্স পায় সব জায়গায় চান্স পায় দেখবা, কারণ সে এমন প্রিপারেশনের পর্যায়টা এমন পর্যায়ে নিয়ে গেছে, সে সব করে ফেলছে, সব প্র্যাকটিস করে ফেলছে। তোমার এখন কাজ হচ্ছে 3টা কাজের কথা বলবো। কয়টা? 3টা কাজ তুমি করবা, তাহলে তোমার সামনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন করে চান্স হবে। এক নাম্বার, এখন বিশ্বাস করো, তোমাকে টার্গেট করতে হবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে যাইতে চাও। সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এক না, তুমি 2টা এমন বিশ্ববিদ্যালয় টার্গেট করো। এক, ওই বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি কয়েকটা টিপস দেই যাতে করে তোমরা চান্স পেয়ে যাও। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অন্তত 10 ইয়ার্স অথবা অ্যাটলিস্ট 8 ইয়ার্স এর প্রশ্ন তোমরা সলভ করো বুঝে বুঝে, কি কি আসতেছে, কোন টপিক থেকে আসতেছে, টপিকটা খাতায় লিখো, টপিকটা খাতায় লিখো, প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করো। 2 নাম্বার হচ্ছে একই সাথে তোমরা এরকম মডেল টেস্ট দাও, যে কোনো বই থেকে যে কোনো জায়গায় পরীক্ষা দাও।
কোন টপিকে ঘাটতি আছে সেটা বের করে ওই টপিকটা আরেকবার পড়ো। 3 নাম্বার, সাম্প্রতিক যা যা ঘটে, সাম্প্রতিকে যদি 10টা প্রশ্ন হয় তুমি যাতে 9টা পারো, 9টা হলে যাতে 9টা পারো, 8টা হলে যাতে 8টা পারো, 7টা হলে যাতে 7টা পারো, ওইভাবে সকল টপিক ডান করো। সাম্প্রতিকে যে মার্ক আসবে আর যাতে না ছুটে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রচুর পরিমাণে রিভিশন দাও। যে টপিকগুলো আগে অনেক আছে, সবার তো প্রস্তুতি এক না, তাই প্রত্যেকটা পরামর্শ সবার ক্ষেত্রে সমানভাবে যাবে না। যারা আগে সব টপিক পড়ে ফেলছো, বারবার কি কি ভুল করতেছো, রিভিশন দাও। সেটা বাংলা হোক, ইংলিশ হোক, জিকে হোক, যে কোনো সাবজেক্ট হোক। তুমি অ্যাটলিস্ট এখন 14 ঘন্টা যদি না পড়ো, অন্য কেউ 16-17 ঘন্টা পড়তেছে, তুমি ওর সাথে পারবা কিভাবে? আর হতাশ হতাশ যদি হও, হতাশ হলে কেউ চান্স পাবা না। হতাশ হওয়া যাবে না। তোমার ভাগ্যে যা আছে, আল্লাহ যা লিখে দিচ্ছে, সেটা চান্স পেয়ে সেটা করে তুমি তোমার জীবন শাইন করতে পারবে। এটা বিশ্বাস রাখতে হবে, তাকদিরে বিশ্বাস রাখতে হবে। এখন যতটুকু সময় আছে 14-15 ঘন্টা পরে পড়াটা গুছিয়ে পড়ো, ভালো করে পড়ো। আর আজকে তো আমাদের মূলত বলতে গেলে শেষ ক্লাস। আগামীকাল রাত 9টায় আমাদের মহাম্যারাথন ক্লাস 1 হবে ইনশাল্লাহ পেইড গ্রুপে। জিকে নিয়ে তো মনে করো কোনো টেনশন না, আমি আছি থাকবো ইনশাল্লাহ। তো তোমার যদি মনে হয় যে ভাই আমার অন্য জায়গায় ভর্তি হয়েছে, অন্য কারোর কাছে পড়ি, অন্যের বই পড়ি, আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো তুমি শুধু এখানে ভর্তি হয়ে শুধু আমার দাগানো স্লাইড গুলো একবার দেখো। এই 7 দিনে 10টা ক্লাস তুমি একবার শুধু আমার সাথে করো, ওই স্লাইড গুলো শুধু একবার দেখো। ইনশাল্লাহ নিশ্চয়তার সাথে বলছি তুমি ভালো করবে ইনশাল্লাহ। সো একজনও মিস করো না এই কোর্সটা। শেষ মুহূর্তে একটু বলবো, আর বইটার কথাও বলবো। বই থেকে তো কমন করছে, তুমি দেখছোই। আমাদের এমসিকিউ ইনসাইট বই থেকে আজকে 3টা মডেল থেকে জমাতে 4টা প্রশ্ন কমন ছিল। পুরো বইটাতে এমন ভাবে সাজানো আছে যাতে কমন পড়ে। সো বই সহ যারা অর্ডার করবা তারা তোমরা বেশি উইনার হবা। আর আজকে ক্লাস যারা সর্বোচ্চ রিয়াক্ট শেয়ার মেনশন দিয়েছো, অবশ্যই এগুলো পেজে জানাই দিবা। না জানালে কিন্তু তোমরা সেই গিফট গুলো পাবা না, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখছো, যেখান থেকে দেখছো, ফেসবুকে এসে তোমরা হচ্ছে কি করো, ফলো দিয়ে দাও, নাবিল জিকে পেজটা ফলো দিয়ে দাও, যাতে সবসময় ক্লাস পাও। একটাই কথা, মাত্র 399 টাকা। আমি এই কোর্সটা কখনোই দিতাম না, দিছি এই কারণে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। নিজের কাছে না থাকলে বন্ধু থেকে আজকে ধান নাও, কালকে ধান নাও, নিয়ে দিনের মাঝখানে অ্যাড হয়ে যাও। কারণ আগামীকাল রাত 9টা বাজে কিন্তু আমাদের পেড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে, তার আগে তোমাকে অ্যাড হইতেই হবে। সো তুমি এই 10টা ক্লাস করো আগামী 7 দিনে। আগের সকল ক্লাস এক্সাম তো তুমি রেকর্ডেড পাচ্ছই, সকল টপিকের উপর দাগানো স্লাইডও দিব। সো তোমরা 01307 নাম্বারটা সঠিক করে লিখে নাও, 515906। এই নাম্বারটাতে পার্সোনাল বিকাশ নগদ 2টাই আছে। 399 টাকা পাঠাও, আর বইসহ পাঠালে 60 টাকার ডিসকাউন্ট, বইসহ নিলে 800 টাকা, বইসহ নিলে 800 টাকা পাঠায় তুমি আমাকে মেসেজ দাও। মেসেজে লিখবা সম্পূর্ণ নাম্বারটা, যে নাম্বার থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা। সেন্ডার নাম্বার থাকে না আমার ফোনে, যে নাম্বার থেকে টাকা আসছে, 11টা ডিজিট, মাঝখানে কোনো হাইফেন টাইফেন এরকম দিবা না। এই 11টা ডিজিট যেখান থেকে টাকা পাঠাইছো লিখে মেসেজ দাও। টাকাটা পাঠানোর পর ইনশাল্লাহ তুমি খালি ওয়েট করো, কালকে ওই টপিক গুলোকে আমরা ধরবো, পুরো ঝাঁঝরা করে ফেলবো। আর আগের ক্লাসগুলো তুমি কভার করতে থাকবা, এক্সাম গুলো দিতে থাকবা, সাম্প্রতিক দিতে থাকবা। সো এখনই তুমি নক দাও, এক আইডিতে নক না হলে অন্য আইডি থেকে নক দাও। কিন্তু কেউ মিস করো না, কেউ একজন মিস করো না। যদি বিন্দু মাত্র আমার উপর ভরসা থাকে যে এই মানুষটা যেভাবে পড়ায়, বলে, পরিশ্রম করে, চেষ্টা করে, সেখান থেকে কমন পড়ে, ইনশাল্লাহ দারুণ হবে। অন্য জায়গায় তুমি ধরো, যারা ধরো একদমই পারো না, তারা তো মনে করো পার পেয়ে যাইবা। যারা মিডিয়াম পারো তোমরা একটু প্রো হবা। আর যারা প্রো আসো, অলরেডি বিভিন্ন জায়গায় 90% মার্কস তোলো, তোমরা যদি 95% মার্কস পাও এই ক্লাসগুলো করে, 2-3 মার্কসও বেশি পাও, সেটাও কম কিসের। তো সবার জন্যই কিন্তু এটা, এবং এটা আমাদের কিন্তু মূল কোর্স। যারা মূল কোর্সে অলরেডি আসছো 2-3 হাজার স্টুডেন্ট, তোমাদের কিন্তু আর ভর্তি হতে হবে না। যারা নাই, তোমরা আজকের মধ্যে বা কালকে দিনের মধ্যে টাকাটা পাঠায়া, আমি আবার নাম্বারটা লিখে দিচ্ছি আমি যাওয়ার আগে, 01307515906। পার্সোনাল বিকাশ নগদ 2টাই আছে। 01307515906 নাম্বারটা স্ক্রিনশট রাখো, টাকাটা পাঠিয়ে দ্রুত জানাই দাও সম্পূর্ণ নাম্বারটা লিখে, আমি তোমাকে বের করে অ্যাড করে দিব। একজনও মিস করো না। বই ছাড়া নিলে তোমরা 400 দিবা কোর্সের জন্য, বই সহ নিলে আরো 400 ইকুয়াল টু 800 টাকা পাঠাই দিয়ে জাস্ট তোমরা জানাই দাও। বই থেকে প্র্যাকটিস করলে হুবু এখান থেকে কমন থাকবে, থাকতেছে সকল বিশ্ববিদ্যালয়ে, থাকারই কথা, সবার বই থেকেই থাকে। এখন সবার বই থেকেই তো থাকে, কেউ কি বলতে পারবে? ধরো অনেকে কমন দেখায়, আমিও কমন দেখাইলাম, দেখবা এটা ওই ভাইয়ের বইও আছে, ওই ভাইয়ের বইও আছে, নাবিল ভাইয়ের বইও আছে। কিন্তু এই বইটা কেন নি ভাই, আর নেপথ্যে যে কারণটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে এই বইয়ের ভার্সাটিলিটি। অনেক কিছু আছে এক বইয়ের, সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, 10-15-20 বছরের করে প্রশ্ন আছে, যাতে করে সামনে যত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও একটা বই থাকলে যাতে তোমরা প্রশ্ন সলভ করতে পারো, আর কোনো প্রশ্ন ব্যাংক আলাদা করে জিকের জন্য না লাগে। তাহলে এটা লাগবে। এই মুহূর্তে শেষ মুহূর্তে সবাই এক্সাম দিতে চায়, এক্সাম ব্যাচ কিনে, কিসের এক্সাম ব্যাচ? এই বই থাকলে
অনলাইনে এক্সাম দেওয়া যায় ফ্রিতে, 80টা এক্সাম। এই বই থাকলে কোনো এক্সাম বেস লাগে না। মডেল টেস্ট আছে 40 সেট, মডেল টেস্ট লাগে না। সাম্প্রতিক লাগে না, 1 বছরের সাম্প্রতিক আছে প্রথম 29 পেজে। অধ্যায় ধরে এমসিকিউ আছে, লাগে না। ইংলিশ এমসিকিউ আছে বিউপির জন্য, তাও লাগে না। 7 রকমের সুবিধা এক বইয়ে পাবা। এই জন্য বলবো এই বইটা নাও। কমন পড়ছে এই জন্য বলবো না, কমন সব বই থেকেই পড়ে। আমরা এসব কমন কমন দেখাই, এসব দেখাইতে চাই না। কয়টা বিশ্ববিদ্যালয়ে কমন পড়ে দেখাইতে চাই না, কিন্তু কি করা, তোমরা দেখতে চাও। প্রয়োজনীয় আবিষ্কারের জননী কথা বলে না, তো এগুলা খারাপ লাগে দেখাইতে। এই কমন পড়ে, এই পড়ে, ভাই এগুলা বলার কি আছে? সবার জায়গাতেই কমন পড়ে, কেউ কি খারাপ পড়ায়? আমি ভালো পড়াই, আমার কাছে ভর্তি হোক। ভাই যারা পড়ায় 19 আর 20 স্টাইলটা শুধু ভিন্ন, সবাই বেশ ভালো পড়ায়। তোমার যদি আমাকে পছন্দ হয়, আমার উপর ভরসা হয়, তা আমার কাছে ভর্তি হও। অন্য কেউ যদি ভরসা হয়, তার কাছে ভর্তি হও, যার কাছে বুঝো। আন্দাজি প্রমোশন দেখা, এই দেখা ভাইয়া এই সেই ঢাবিতে পড়ে, ভাইয়ার এখানে ড্রোন ভিডিও, আবেগ, এগুলো দেখেও চান্স পায় না। এগুলো করতে করতে সময় চলে যায়। কিছু বাস্তব কথা তোমার জীবনে বললাম। যদি আমার পছন্দ না হয়, আমার কাছে ভর্তি হইও না। তোমার যার কাছে ভালো লাগে, যার কাছে কমন পড়ে, যার কাছে বুঝো, যার পড়াটা তুমি বুঝো, যার কাছে যার ব্যাপারগুলো তোমার ভালো লাগে, যার বই ভালো লাগে, সেটাই কিনো। সেটাই তোমার জন্য মঙ্গলজনক। নিজের বুদ্ধিতে নিজে চলো। সেটা অন্য কেউ হলে অন্য কেউ, আমি হলে আমি। সো বাজে সময় নষ্ট না করে, যদি মনে করো যে এখানে ইনভেস্ট করলে আমার ভালো হবে, ইনশাল্লাহ কমন পড়বে, আমার যত ভয় আছে কাটা যাবে, আমি একটু পারি আর তো বেশি পারবো, তাহলে তুমি এটা মিস করো না। এই বইটাও মিস করো না। সামনে সকল বিশ্ববিদ্যালয় শেষ অব্দি লাগবে। এবং এই বইটা চাকরির জন্য কিন্তু সবাই নিচ্ছে। এই বছরের সবচেয়ে স্পেশালিটি, এই বইটা চাকরির জন্য নিচ্ছে। এটা ক্যাডেটের জন্য। এই বইটা ক্যাডেট যারা পরীক্ষা দিবে, ক্যাডেটের জন্য, শিক্ষক নিবন্ধনের জন্য, নার্সিং এর জন্য, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, যত চাকরি পরীক্ষার জন্য এই বইটা কিন্তু নিচ্ছে, এমসিকিউ ইনসাইট। সো কোর্স সহ নিলে কিন্তু 60 টাকা ডিসকাউন্ট পাবা, কোর্স ছাড়া নিলে কিন্তু 60 টাকা ডিসকাউন্ট পাবা না, তখন কিন্তু আবার কুরিয়ার চার্জ লাগবে। সো এটা কিন্তু কোনো লাইব্রেরিতে পাবা না, আমরা কিন্তু বইটা পাঠিয়ে দেবো কুরিয়ারে। এন্ড কেউ যদি বলো ভাইয়া বই থেকে নাকি এক্সাম দেওয়া যায়, একটু যদি আমাকে দেখাইতেন, সো একটা ফোন যদি আমাকে দেওয়া হয়, সো তোমরা যদি এটা সবসময় বলো আমাকে, তাই না? ঠিক আছে। আবার হ্যাঁ কি, তোমরা কিন্তু বলো যে ভাইয়া এই বই কিনলে নাকি আমি 500-600 টাকা দিয়ে এক্সাম ব্যাচ কিনতে হবে না। সেটা ক্যাডেটের জন্য হোক, চাকরির জন্য হোক, বিশ্ববিদ্যালয়ের জন্য হোক, এক্সাম দেওয়া মাস্ট। যত বেশি এক্সাম দিবা তত বেশি শিখবা। এই বইয়ের বাংলাদেশ আন্তর্জাতিকের পুরো টপিকের উপর এক্সাম বেস আছে, প্রত্যেক টপিক। তুমি টপিকটা আমি তোমাকে বলি কিভাবে এই বইটা পড়বা। ধরো তুমি একটা টপিক পড়লা, আমি উল্টাইলাম, একটা টপিক আসলো, টপিকটার নাম হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। তুমি সুন্দর করে সলভ করলা, কোনটা উত্তর কি উত্তর। আবার ইংলিশ সলভ করলা, যাদের হচ্ছে বিউপি টার্গেট, কত ইংলিশ এমসিকিউ দেখতে পাচ্ছ। এইবার সলভ করার শেষে তুমি দেখবা যে তুমি কতটুকু পারলা। কে এসে তোমাকে পরীক্ষা নেবে? কেউ নিবে না। কেউ কার জন্য বসে নাই পরীক্ষার জন্য ভাইয়া লিঙ্ক দিবে, আপডেট দিব, এই সেই দরকার নাই। তোমার ফোনে যদি এমবি থাকে অথবা ফ্রি ওয়াইফাই থাকে, অনেকের ক্যামেরার মধ্যে কিউআর স্ক্যানার অ্যাপ থাকে, অথবা গুগল প্লে স্টোর থেকে 2-3 এমবি দিয়ে ডাউনলোড করে নিবা কিউআর স্ক্যান অ্যাপ। নামানোর পর তুমি যেটা করবা, এই বইয়ের অন্য কোথাও ধরলে কোনো এক্সাম আসবে না। তুমি জাস্ট ভাই যদি এই কিউআরটার সামনে ধরো, দেখছো একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কে ক্লিক করবা, শেষ, খেলা শেষ। দেখো একদম লাইভ দেখাই তোমাকে। পরে ভাববা যে ভাইয়া কি দেখাইলো, এক্সাম আসে কিনা, কিভাবে এক্সাম দেয়। এই দেখো এই টপিকের উপর এক্সাম চলে আসছে, 15 মার্কের একটা এক্সাম। তুমি তোমার মতো করে মন মতো করে উত্তর করবা। আমি ধরো আন্দাজে দাগাই দিয়েছি, দ্রুত দাগাইতেছি। ধরো আমি পুরো পরীক্ষাটা দিছি, দেওয়ার পর সাবমিট করবা, পরীক্ষা দিছি, দেখবো আমি কয়টা পারতাছি। স্কোর দেখবো, ভিউ স্কোর দেখবো। এই দেখো আমি 15তে মাত্র মাশাল্লাহ দিলে 2 পাইছি। তারপর আমি সঠিক উত্তর করছি, ঠিক আছে। আচ্ছা আমি একটা ভুল উত্তর করছি, ভুল উত্তরের সঠিক উত্তর কি তাও দেখাই দিবে। এই বই মানে একটা এক্সাম ব্যাচ। আবার এই বইটা যাদের কাছে থাকবে চাকরি বা অ্যাডমিশনের জন্য, বইটা প্রথম পেজটা উল্টানোর পরে থাকবে 17টা ফ্রি ক্লাস। এই 17টা ফ্রি ক্লাস স্ক্যান করে করে দেওয়া যাবে, যেভাবে দেখালাম। 5 থেকে 7 মার্ক যে কোনো জায়গায় কমন, 5 থেকে 7 মার্ক শুধু এই 17টা ফ্রি ক্লাস তুমি করতে পারবা। আবার এই বইয়ে এই যে কিউআর করে এক্সাম দেওয়া যায় না, এই বইয়ে 40 সেট মডেল টেস্ট আছে না, 30টা রাখছি বইয়ের মধ্যে, এভাবে সলভ করবা, এই বইয়ের মধ্যে সলভ। আর 10টা রাখছি এরকম কিউআর করে অনলাইনে এক্সাম দিতে পারবা। সুতরাং এই বইটা থাকলে তোমাদের ইনশাল্লাহ সামনে যে কোনো জায়গায়, এখন ভাইয়া আমাদের সামনে রাজশাহীর পরীক্ষা, চট্টগ্রামের পরীক্ষা, গুচ্ছের পরীক্ষা, হাজী দানেশের পরীক্ষা, সামনে কুমিল্লার পরীক্ষা, ভাই এতগুলো জিকের প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন কোথায় পাবো? দেখো তোমাদেরকে দেখাই, সূচিপত্র দেখলে তোমরা বুঝবা যে এই বইয়ে কত বিগত সালে সব প্রশ্ন আছে। এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্ন ব্যাংক আছে এই বইয়ের। এখানেও আছে দেখো চাকরির গুলা। তো তুমি এই যে সেন্ট্রালের হোক, 7 কলেজের হোক, বা জাতীয় যেমন তোমরা শেষমেশ যাদের ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয়, এবার 423 নাম্বার পৃষ্ঠা খুলবা, 423। তুমি দেখবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এযাবৎকালে যত পরীক্ষা হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন উত্তর সহ সুন্দর করে দেওয়া আছে, তুমি এখানে দেখলে সলভ করতে পারবে। এটার জন্য আলাদা কোনো জিকের কোনো প্রশ্ন ব্যাংক লাগবে না জাতীয় বিশ্ববিদ্যালয়। আচ্ছা ভাইয়া, আমার পরীক্ষা সামনে দিব হচ্ছে আমি 7 কলেজে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, 411 নম্বর পেজে যাবা, 400 কত 11, 411, এই যে 411তে গেলে তুমি দেখবা এই কি সেন্ট্রাল ইউনিভার্সিটির এই পর্যন্ত যত প্রশ্ন আছে সবগুলি আছে, এই যে সুন্দর করে দেওয়া আছে, ইয়ার অনুযায়ী সাজানো আছে। তার মানে এই বইটা একটা প্রশ্ন ব্যাংক, একটা এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ, ইংলিশ এমসিকিউর বই, বাংলা এমসিকিউর বই, সাম্প্রতিকের বই, প্র্যাকটিসের বই, এমসিকিউ ইনসাইট। ক্যাডেটের জন্য সবাই নিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের জন্য, চাকরির জন্য। সো নাবিল জিকে পেজে অর্ডার করলেই তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাবা। সো তোমরা টাকাটা পাঠাও এবং এই নাম্বার দিয়ে দিছি, কেউ একটু মিস করো না। পাঠায়া তোমরা কোথায় নক দিবা, সবাই বল ভাই কোথায় নক দিব, আপনাকে কোথায় দিলে পাবো, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এই যে আমাদের যে ফেসবুক পেজ নাবিলস জিকে, এই মেসেজ অপশনে তোমরা মেসেজ করবে, এক আইডি থেকে না হোক অন্য ফোনের আইডি থেকে চেষ্টা করো, নিজেরটা না হোক নিজের পিতামাতার আইডি থেকে চেষ্টা করো, টাকা পাঠায়া এখানে মেসেজ দিবা তোমরা এই নাবিল জিকে পেজে। যারা ইউটিউব থেকে দেখছো এখনই ফলো করে রাখো, কারণ প্রতিদিনের পত্রিকার আপডেট দেখো, পত্রিকা আপডেট গুলো কিন্তু আমি এখানে দিয়ে দিই, প্রতিদিন পত্রিকা যা যা ঘটে দেখো, পত্রিকায় প্রতিদিন যা যা ঘটে, এই যে প্রতিদিনের পত্রিকা আপডেট তোমরা আমার এখানে পাবা এই 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 পেজে। সকাল সকাল এসে প্রতিদিন পত্রিকা যা যা ঘটে সাম্প্রতিক জিকে দেখবা, আমি নিজে তৈরি করি, দেখো কত সুন্দর সুন্দর তথ্য। তোমরা একটু এটা একবার পড়ে নাও তো, কারা অলরেডি পড়ছো, কাদের কাছে আমার বই আছে, কারা আমার কোর্সের 3টা বিষয় জানাই দিবা, কারা আমার কোর্সে অলরেডি আসো, ক্লাস কেমন লাগে, কারা প্রতিদিন পত্রিকা আপডেটটা আমার পেজ থেকে পড়ো। প্রতিদিন যারা যেখান থেকে দেখো সকাল সকাল এসে জমা হবা নাবিল জিকে পেজে, এই আপডেট গুলো ফ্রিতে তোমরা দেখবা। বা কারা আমার বইটা অলরেডি নিচ্ছে, এমসিকিউ সেট বই কার কাছে আছে, ঠিক আছে? সো তোমরা দেখো এইরকম পত্রিকা আপডেট গুলো প্রতিদিন তোমরা পাবা। সো পেজে মেসেজ দিবা। আর যারা মনে করো যে ভাইয়া আমরা আগের সকল ক্লাস চাই, রেকর্ডেড ক্লাস চাই, 446টা মতো ভিডিও আছে ডাউনলোড করে চাই, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সবাই সাবস্ক্রাইব করে দিবা, এখনই পরে ভুলে যাবা। আর সকল ক্লাসের পিডিএফ, লিংক, এক্সাম, আমার ক্লাসের নোট শেয়ার করে পোলাপান যারা ফ্রিতে সবাই দেখতে পারে, সেটা হচ্ছে আমার কোথায় পায়, সবাই আমার ক্লাসের নোটগুলো ফ্রিতেই পাবা কোথায়, তোমরা এখানে এসে ফটোজ অপশনে গেলেই এইটা হচ্ছে আমার ফ্রি গ্রুপ, এই ফেসবুক গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবা। এই ফেসবুক গ্রুপে কিন্তু সবাই যুক্ত আছে, যাতে করে আমার যত ক্লাসের পিডিএফ থেকে শুরু করে সকল কিছু তোমরা পাবা। ফেসবুকে নাবিল জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ লিখে সার্চ করবা। তো সবগুলো প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাও এখনই, নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করে দাও আর টাকা পাঠায় নক দিয়ে ফেলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে আগামীকাল রাত ঠিক 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 কয়টা বাজে, আগামীকাল রাত ঠিক 9টা বাজে মহাম্যারাথন ক্লাস 1 নিয়ে ইনশাল্লাহ। যারা যারা অ্যাড হবা ইনশাল্লাহ আমাদের ওই গ্রুপে ক্লাস পেয়ে যাবা, 013075159006। সো টাকা পাঠায় দ্রুত তোমরা জানিয়ে দাও। আসসালামু আলাইকুম।